কি ব্যাপার আরিয়ান, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? আমি তো তোমার ভাইয়ের সাথে দেখা করতে চাইলাম। কোথায় তোমার ভাইয়া? ভাইয়ার সাথে দেখা করার দরকার নাই। আর এটা কাজী অফিস, জানেন তো এখানে মানুষ কেন আসে সেটাও তো জানার কথা। কাজী অফিসে মানুষ কেন আসে সেটা আমি জানি, কিন্তু আমাকে কেন এখানে এনেছো? কারো কি বিয়ের সাক্ষী দিতে হবে নাকি? নো সুইটার, সাক্ষী না, বিয়ে হবে। তোমার মনে হয় মাথা ঠিক নাই, তাই উল্টাপাল্টা বলছো। আচ্ছা তুমি থাকো, আমি তোমার ভাইয়ের সাথে দেখা করব। সেটা তো হবে না। আজ আমাদের বিয়ে হবে, তাও এই মুহূর্তে। আপনি চাইলেও বাধা দিতে পারবেন না। তুমি কি নেশা করেছো আরিয়ান? দুদিন পরে তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে, আজ এসব ফালতু কথা বলার জন্য আমাকে এখানে নিয়ে এসেছো? যেতে দাও, না হলে কিন্তু সবাইকে বলে দিব। বিয়ে হয়ে গেলে সবাই এমনিতেই জানতে পারবে, কাউকে বলতে হবে না। আরিয়ান, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এমন বেয়াদবি করছো কেন? কেন করছি সেটা আপনার অজানা না অহানা। আমার কথা মেনে নিন, আমি বিয়ে করব আপনাকে। অহনার চোখে রাগ ফুটে উঠল। এই ছেলে কি দিনে দুপুরে নেশা করে এলো নাকি, সে কেউ বুঝতেই পারছে না। কাজী অফিসের ছোট্ট ঘরটা যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। চারপাশে দু একজন মানুষ, দেয়ালে টানানো পুরনো ক্যালেন্ডার, টেবিলের ওপরে খাতা আর সিলমোহর, সব কিছুটাই স্বাভাবিক। শুধু স্বাভাবিক না অহনার বুকের ভেতরটা, সেখানে যেন ঝড় উঠেছে। অহনা দাঁড়িয়ে আছে আগুনের মতো চোখ নিয়ে, তার বুক ওঠানামা করছে রাগে, মুখ লাল হয়ে গেছে অপমান আর ক্ষোভে। তুমি পাগল হয়ে গেছো আরিয়ান? নিজের হবু বউকে নিয়ে এইসব বাজে বাজে নাটক করছো? তোমার লজ্জা করে না? তোমার সাহস কত বড় হলে এমন কথা মুখে আনো? আরিয়ান ঠান্ডা চোখে তাকিয়ে আছে, তার দৃষ্টিতে কোনো ভয় নেই, কোনো দ্বিধাও নেই, যেন সে আগেই সব ভেবে রেখেছে। নাটক না অহনা, আমি যা বলছি সেটা সত্যি। আজ আমাদের বিয়ে হবে এই মুহূর্তে। চুপ করো, একদম চুপ করো। 2 দিন পর তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, পুরো পরিবার জানে। আর তুমি আমাকে এখানে এনে বলছো তোমাকে বিয়ে করতে হবে? তুমি কি বুঝতেই পারছো না তুমি কি অপরাধ করেছো? অনার কণ্ঠ কেঁপে উঠছে বারংবার, সে রাগে কাঁপছে, অপমানে জ্বলছে। তার মনে হচ্ছে এই ছেলেটাকে একটা চড় মারতে পারলে যেন শান্তি পাবে ও। দেখো আরিয়ান, আমি কিন্তু চুপ করে থাকবো না। এক্ষুনি বের হয়ে সবাইকে বলবো তুমি আমাকে জোর করে এখানে এনেছো। তখন দেখবো কিভাবে মুখ দেখাও। আরিয়ান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার চোখে অদ্ভুত এক জেদ। আপনি কাউকে কিছু বলার সুযোগই পাবেন না, কারণ বিয়ে হয়ে গেলে আর বলার কিছু থাকবে না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না, আপনাকে নিজের করে নেওয়ার চেষ্টা করছি। নিজের করে নেওয়ার নাম জোর করে না আরিয়ান, এটা পাপ, এটা বিশ্বাসঘাতকতা। তোমার ভাইয়ের সাথে আমার পরিবারের সাথে সবাইকে ঠকাচ্ছ তুমি। অহনার চোখে পানি চলে এলো, কিন্তু সেটা দুঃখের না, ওটা অপমানের আগুনে জমে থাকা জল। সে নিজের রাগ সামলাতে পারছে না। আমি তোমাকে কখনো সেই চোখে দেখি নাই। তুমি আমার কাছে শুধু আমার হবু স্বামীর ছোট ভাই, তার বেশি কিছু না। আর আজ তুমি এমন নোংরা প্রস্তাব দিচ্ছ। আমি জানি আপনি আমাকে কখনো দেখেননি, কিন্তু আমি আপনাকে দেখেছি অনেক আগে থেকে। আপনার প্রতিটা হাসি, প্রতিটা রাগ, প্রতিটা অভিমান সব আমার জানা। তাহলে সেই জানাটাকে সম্মান করতে শেখো। ভালোবাসা মানে কাউকে ছিনিয়ে নেওয়া না। অহনা এবার দরজার দিকে হাঁটা দিল, তার চোখে দৃঢ়তা। সে ঠিক করেছে, এই পাগলামি আর এক মুহূর্ত সহ্য করবে না ও। কিন্তু ঠিক তখনই আরিয়ান হাত বাড়িয়ে তার পথ আটকালো। আমি কোনো কথা শুনবো না। আপনি রাগ করুন, চিৎকার করুন, আমাকে ঘৃণা করুন, তবুও আজ বিয়ে করব আপনাকে। তুমি জোর করছো? হ্যাঁ, কারণ আপনাকে অন্য কারো হতে দিতে পারবো না। ঘরটা যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। অহনার আগে কাঁপছে, সে চিৎকার করছে, তর্ক করছে, যুক্তি দিচ্ছে, কিন্তু আরিয়ান এক চুলও নড়ছে না। তার চোখে শুধু একটাই জেদ, আজ বিয়ে করেই ছাড়বে ও। অহনার মনে হচ্ছে সে যেন ফাঁদে পড়ে গেছে, চারপাশের দেওয়ালগুলো যেন তার দিকে এগিয়ে আসছে, কিন্তু তার রাগ কমছে না, বরং আরও জ্বলছে। মনে রাখবে আরিয়ান, জোর করে পাওয়া সম্পর্ক কখনো শান্তি দেয় না। আজ যদি কিছু করো, সারা জীবন তার ফল ভুগতে হবে তোমাকে।
সারা জীবন আপনার সাথে ভুগতেও রাজি আছি, কিন্তু আপনাকে হারাতে রাজি না। অহনাদের চোখে বিস্ময় আর ঘৃণার ছায়া, আরিয়ানের চোখে উন্মত্ত ভালোবাসার আগুন। এই মুহূর্তে সিদ্ধান্ত একটাই, আরিয়ান কোনো কথা শুনতে রাজি না, সে বিয়ে করেই ছাড়বে। ঘরের ভেতরের বাতাসটা যেন ক্রমেই ভারী হয়ে উঠছে। অহনার চোখে আগুন, ঠোঁট কাঁপছে রাগে। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছে না। বুকের ভেতরটা ধরফর করছে অপমান, ক্ষোভে আর অবিশ্বাসে। অহনা হঠাৎই ব্যাগ থেকে ফোন বের করলো। দাঁড়াও, এক্ষুনি তোমার ভাইকে ফোন দিচ্ছি, সব বলবো, এক্ষুনি বলবো তুমি কি করছো। তার কণ্ঠ কাঁপন থাকলেও সাহস ছিল। সে নাম্বার টিপতে যাবে, ঠিক তখনই ঝড়ের মতো এগিয়ে এলো আরিয়ান। এক টানে ফোনটা কেড়ে নিল। আরিয়ান, কি করছো তুমি? পরের মুহূর্তে মেঝেতে আছড়ে পড়ার শব্দ পেল ও। ফোনটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল। তুমি তুমি আমার ফোন ভেঙে দিলে? তোমার সাহস কত বড়! অহনা যেন আগুন হয়ে উঠল। তার চোখ রক্তিম, মুখ কাঁপছে রাগে। সে এক ধাপ এগিয়ে এসে আরিয়ানের কলার চেপে ধরল। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার গায়ে হাত দেওয়ার আগে, আমার জিনিস ভাঙার আগে একবারও ভাবলে না? আরিয়ান তার হাত দুটো আলতো করে সরিয়ে দিল, কিন্তু চোখ সরালো না। সেই একই জেদ, একই উন্মাদ দৃঢ়তা। আরিয়ান ধীরে ধীরে কাছে এগিয়ে এলো, এক পা এগোবে না। কিন্তু সে থামলো না। দুজনের মাঝে দূরত্বটা মিলিয়ে গেল এক নিমেষেই। হঠাৎ করেই আরিয়ান দুহাতে অহনার মুখ চেপে ধরে, তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। সময় যেন থমকে গেল এখানেই। অহনার চোখ বিস্ফোরিত। সে প্রথমে বুঝতেই পারল না কি হচ্ছে। তারপর সে ঝাঁকিয়ে সরাতে চেষ্টা করলো, কিন্তু মুহূর্তটা ঘটে গেছে। আরিয়ান ঠোঁট সরিয়ে নিচু স্বরে বলল, যতই রাগ দেখান, আমাকে ছেড়ে যেতে পারবেন না। কবুল বলুন। অনার শরীর কাঁপছে। এটা লজ্জা না, এটা অপমানের আগুন। তার চোখে জল চিকচিক করছে, কিন্তু সেই জল দুর্বলতার না, প্রতিশোধের। তুমি কোন সাহসে আমাকে কিস করলে? কে তোমাকে অধিকার দিয়েছে? অধিকার নিচ্ছি আজ থেকেই। তাড়াতাড়ি কবুল বলুন, না হলে আরো অনেক কিছু করব। এই কথাটা যে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো, অনেকবার সত্যি সত্যি ফেটে পড়ল। তুমি আমাকে ভয় দেখাচ্ছ, আমাকে ব্ল্যাকমেল করছো। ভাবছো আমি চুপ করে থাকবো? আমি তোমাকে ধ্বংস করে দিব আরিয়ান। ভেবো না জোর করে আমাকে ভাঙতে পারবে। আমি তোমার ভাইয়ের হবু স্ত্রী, তোমার কোনো অধিকার নেই আমার উপর। আরিয়ান দাঁড়িয়ে রইল, ধাক্কায় একটু টলেনি ও। তার চোখে এখনো সেই উন্মাদ জেদ। আপনি কারো না, আজ থেকে শুধু আমার। স্বপ্ন দেখো, আমি মরে যাব, তবুও তোমাকে কবুল করব না। ঘরের ভেতরে তীব্র উত্তেজনা। কাজের কণ্ঠ দূরে কোথাও থেকে ভেসে আছে, কিন্তু এই দুজনের মাঝে এখন যেন অন্য যুদ্ধ। অনার আগে তো আগুন, তার বুক ওঠানামা করছে দ্রুত। সে চারিদিকে তাকিয়ে যেন বের হওয়ার পথ খুঁজছে, কিন্তু আরিয়ান এক চুলও নড়ছে না। আরিয়ান ধীরে ধীরে, খুবই ধীরে বলল, আপনি যতই রাগ করুন, আজ বিয়ে হবেই। ঘরের ভেতরে যেন আগুনের গন্ধ। অহনার চোখে জেদ, ঠোঁটে কাঁপন, বুকের ভেতরে ধুকপুকানি, সব মিলিয়ে সে এখন বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে। আমিও দেখি কিভাবে বিয়ে হয়, জোর করে, আমার ইচ্ছে ছাড়া। দেখি তো কে করাই এই বিয়ে। সে সোজা গিয়ে একটা চেয়ারের দিকে এগোলো, যেন ঘোষণা করছে সে এখানে বসে থাকবে, কিন্তু কবুল বলবে না। অহনা চেয়ারে বসতে যাবে, ঠিক তখনই আরিয়ান তার হাত চেপে ধরে টেনে নিল কাছে। ছাড়ো, কি করছো তুমি? দুজনের দূরত্ব মিলিয়ে গেল আবারও। অহনার চোখে ঘৃণা আর রাগ, আরিয়ানের চোখে এক অদ্ভুত উন্মাদ অধিকার বোধ। আরিয়ান তাকে বসতে দিল না, বরং নিজের দিকে টেনে নিয়ে দৃঢ় গলায় বলল, এভাবে বসে থাকলে হবে না, বিয়ে হবে দাঁড়িয়ে, চোখে চোখ রেখে। আমি বলেছি আমি কবুল বলবো না। কথা শেষ হওয়ার আগেই আরিয়ান আবারও তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এইবার অহনা পুরো শক্তি দিয়ে ধাক্কা দিলেও মুহূর্তটা ঘটে গেল। আরিয়ান ঠোঁট সরিয়ে হালকা হাসল। এটা দেখুন তো ম্যাডাম, তারপর বলুন বিয়ে করবেন নাকি। সে পকেট থেকে ফোন বের করলো। স্ক্রিন অন করতেই অহনার মুখের রং বদলে গেল। ফোনের স্ক্রিনে কিছু একটা দেখে সে যেন জমে গেল। চোখ বড় হয়ে গেছে ওর, ঠোঁট শুকিয়ে আসছে। আরিয়ান, এইসব কি?
তার কণ্ঠে এবার রাগের সাথে ভয়ও মিশে গেছে। আরিয়ান ঠান্ডা স্বরে বলল, রাজি হয়ে যান, না হলে কি করব জানেন তো। তুমি এত বাজে, এত নিচে নামতে পারলে? অহনার বুকের ভেতরে কাঁপছে। সে ভাবতেও পারেনি আরিয়ান এমন কিছু করবে। আরিয়ান কাছে ঝুঁকে ফিস ফিস করে বলল, আপনাকে পেতে হলে আমি সব করতে পারি, ভালো হয়ে খারাপ হয়ে যেভাবেই হোক। এটা ভালোবাসা না, এটা জোর, এটা ব্ল্যাকমেইল। আপনি যেটা খুশি বলুন, কিন্তু আজ কবুল বলতেই হবে। অহনার চোখে জল এসে জমেছে, কিন্তু সে কাঁদছে না। সে নিজেকে শক্ত করে রেখেছে। তার ভেতরে রাগের আগুন আর অপমানের ঝড় একসাথেই বইছে। মনে রেখো আরিয়ান, জোর করে পাওয়া মানুষ কখনো তোমার হবে না। হয়তো না, কিন্তু আজ থেকে আপনি আমার নামের সাথে জুড়ে যাবেন, সেটা আমি নিশ্চিত করব। ঘটনা নিস্তব্ধ। কাজের কণ্ঠে যেন দূর থেকে ভেসে আসছে। অনেক জমে গেছে, কিন্তু ভেতরের আগুন জ্বলছে। ঘরের ভেতরে বাতাস যেন জমে গেছে, সময় এগোচ্ছে, কিন্তু এই কয়েকটা মুহূর্ত যেন অনন্ত হয়ে দাঁড়িয়ে আছে। অনস্থির দাঁড়িয়ে, চোখে আগুন আর বুকের ভেতরে ঝড়। আরিয়ান তার সামনে অটল পাহাড়ের মতো। আরিয়ান ধীরে স্পষ্ট স্বরে বলল, প্রস্তুত হন, কাজই ডাকছি। এই কথাটা শুনেই অহনের বুকের ভেতরটা যেন ধক করে উঠল। সে তাকালো আরিয়ানের দিকে এমনভাবে যেন চোখ দিয়েই তাকে ভস্ম করে ফেলবে। তুমি কিন্তু খুব খারাপ করছো আরিয়ান, খুব খারাপ। যা করছো তার জন্য সারা জীবন আফসোস করবে। আমি কিন্তু কখনো মানবো না তোমাকে, কখনো না। তার কণ্ঠে ঘৃণা, অপমান, প্রতিজ্ঞা সব একসাথে মিশে আছে। সে একটুও নরম হয়নি, বরং আরো শক্ত হয়েছে। আরিয়ান ঠান্ডা হাসলো। মানতে হবে না, আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার দরকার নেই, আমার সাথে থাকলেই হবে। তুমি ভাবছো সম্পর্ক শুধু কাগজে সই আর মুখে কবুল বললেই হয়? সম্মান লাগে, বিশ্বাস লাগে, যেটা তুমি একদমই দেখাওনি। বিশ্বাস পরে করে নেব, আগে আপনাকে নিজের করে নেই। অহনা এখনো রাগে কাঁদছে। তার হাত মুঠো করে ধরা, নখের দাগ পড়ে গেছে তালুতে। সে মনে মনে প্রতিজ্ঞা করছে, এই বিয়ে যদি হয়ও সে কখনোই মানুষটাকে মানবে না। ঠিক তখনই আরিয়ান দরজার দিকে তাকিয়ে জোরে বলল, কাজী সাহেব আসুন। কয়েক সেকেন্ড পর দরজা খুলে ভেতরে ঢুকলো কাজী, সাথে দুইজন সাক্ষী। ঘরটা হঠাৎ করে আনুষ্ঠানিক হয়ে উঠল। কাজীর হাতে রেজিস্টার, কলম, মুখে গম্ভীর ভাব। অহনা তাকিয়ে আছে সবার দিকে, কিন্তু তার চোখে ভয় না, বরং বিদ্রোহ। আমি এই বিয়ে মানি না, শুনছেন? আমি মানি না। তার কণ্ঠ যেন ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হলো, কিন্তু আরিয়ান একটুও বিচলিত হলো না। আরিয়ানের কাছে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বলল, সব ঠিক হয়ে যাবে, আপনি শুধু কবুল বলুন। তুমি আমাকে জোর করে ভাঙতে পারবে ভাবছো? ভুল ভাবছো। আমি আগুন, আগুনকে হাত দিয়ে ধরা যায় না। আগুনেই তো আলো, আমি পুড়তে রাজি আছি। অহনা দাঁড়িয়ে আছে, চোখটা লাল, মুখটা শক্ত। সে এখনো রেগে আগুন। আরিয়ান পাশে জেদে অটল। কাজী সামনে বসে প্রস্তুত। দুজনের সাক্ষী নিঃশব্দে সাক্ষী হয়ে দাঁড়ালো। এই মুহূর্তে সিদ্ধান্তে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে অহনা। রাগ, অপমান, প্রতিজ্ঞা সব মিলিয়ে তার বুকের ভেতরে যুদ্ধ চলছে। ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। কাজী সাহেব গম্ভীর কণ্ঠে খাতা খুলে বসলেন। কলমের খসখস শব্দ যেন অহনার কানে ছুরি হয়ে বিঁধছে। তার বুকের ভেতরে তোলপাড় চলছে, কিন্তু মুখটা শক্ত, চোখে জমাট রাগ। কাজী ধীরে ধীরে বিয়ের খতবা পড়ে শুনতে শুরু করলেন। শব্দগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে, প্রবৃত্ত, আনুষ্ঠানিক, অথচ অহনার কাছে সবকিছু যেন এক অদ্ভুত দম বন্ধ করা মুহূর্ত। আরিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে অহনার দিকে। তার চোখে অদ্ভুত তৃপ্তি আর জেদ মিশে আছে। অহনা, আপনি কি সে স্বেচ্ছায় পূর্ণ সম্মতিতে আরিয়ানকে স্বামী হিসেবে কবুল করছেন? এক মুহূর্তের জন্য পুরো ঘরটা স্তব্ধ হয়ে গেল। অহনার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে চোখ বন্ধ করলো এক সেকেন্ডের জন্য। মনে হলো হাজারটা ঝড় তার ভেতরে ঘুরপাক খাচ্ছে। অপমান, রাগ, প্রতিশোধ সবকিছু তাকে পুড়িয়ে দিচ্ছে। তারপর সে চোখ খুলল, দৃষ্টি কঠিন আর ঠোঁট শক্ত করে বলল, কবুল।
শব্দটা বের হলো, কিন্তু সেখানে ভালোবাসা ছিল না, ছিল কেবল আগুনে মোড়া প্রতিজ্ঞা। কাজী আবারও জিজ্ঞাসা করলো, দ্বিতীয়বার বলুন, আপনি কবুল করছেন? কবুল। তৃতীয়বার? কবুল। প্রতিটা কবুল যেন আরিয়ানের দিকে ছুড়ে দেওয়ার এক একটা চ্যালেঞ্জ। রেজিস্টারে সইও হলো, সাক্ষীরা সইও করলো, কাজী ঘোষণা করলেন বিয়ে সম্পন্ন। ঘরের ভেতরে একটা চাপা গুঞ্জন, কিন্তু অহনার ভেতরে নিস্তব্ধ বিস্ফোরণ। সে একটুকুও দেরি না করে ঘুরে দরজার দিকে হাঁটা দিল। আরিয়ান অবাক হয়ে তাকালো। কই যান? বাড়ি। কণ্ঠটা ঠান্ডা কিন্তু আগুনে মোড়া। আরিয়ান কয়েক পা এগিয়ে এসে তার সামনে এসে দাঁড়ালো। বিয়ে হয়েছে, আমার সাথেই যেতে হবে। তুমি ভাবছো এই কাগজে সই করলে আমি তোমার সাথে হাসি মুখে চলে যাব? ভুল ভাবছো। আমি আমার বাড়িতে যাব। এখন আমার বাড়ি আপনার বাড়ি, আপনি আমার স্ত্রী। স্ত্রী শব্দটা মুখে আনতেও লজ্জা লাগে না তোমার? জোর করে পাওয়ার সম্পর্ককে তুমি কি নামে ডাকছো? অর্ণের চোখে আগুন আবারও জ্বলে উঠল। সে সোজা হয়ে দাঁড়িয়ে যেন যুদ্ধ ঘোষণা করছে। মনে রেখো আরিয়ান, আমি তোমার নামের সাথে জুড়েছি ঠিকই, কিন্তু মন দিয়ে কখনো জুড়বো না। মন জোড়াতে সময় তো আছে পুরো জীবন। দুজনের চোখে চোখ, একজন জেদে আগুনে অটল, তো আরেকজন রাগের আগুনে দাও দাও করে জ্বলছে। বিয়ে হয়ে গেছে, কিন্তু সম্পর্কের শুরুটা যেন যুদ্ধ দিয়ে। বিকেলের আলো তখন ঘরের ভেতরে ঢুকে মেঝেতে লম্বা একটা ছায়া ফেলেছে। দরজা খুলে আরিয়ান ভেতরে ঢুকলো। তার মুখে অদ্ভুত শান্ত ভাব, যেন কিছুই হয়নি। ড্রয়িং রুমে বসেছিলেন তার মা, হাতে ফোন, মুখে বিরক্তি। কইছিলি এতক্ষণ? কখন থেকে ফোন দিচ্ছি, একবার ধরারও সময় হলো না। কথা শেষ করতে গিয়েই তার চোখ গেল দরজার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। মায়ের মুখে অভিব্যক্তি এক মুহূর্তে বদলে গেল। আরে অহনা মা, তুমি এসেছো? এসো এসো, ভিতরে আসো। কিন্তু তুমি যে আসবে বললে না তো? অহনা দাঁড়িয়ে আছে শক্ত হয়ে, চোখে সেই আগের সেই রাগের ছাপ। ঠোঁটটা শক্ত করে চেপে রাখছে ও। আন্টি, আসার কোনো ইচ্ছে ছিল না। তার গলায় কষ্ট মেশানো রাগ, কিন্তু মা সেটা বুঝলেন না পুরোপুরি। তিনি শান্ত কণ্ঠে বলল, কি বলো মা? এসো বসো, আমি এখনই আরিয়ানকে ডেকে দেই, কত খুশি হবে। আবির আরিয়ানের বড় ভাই, যার সাথে 2 দিন পর অহনার বিয়ে হওয়ার কথা ছিল। মা উঠে দাঁড়াতে চাচ্ছিলেন, ঠিক তখনই আরিয়ান শান্ত গলায় বলল, ভাইয়াকে ডাকতে হবে না? কেন ডাকবো না মানে? ঘরের ভিতরে হঠাৎই যেন অস্বস্তিকর নীরবতা নেমে এলো। আরিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে বলে ফেলল, ডাকতে হবে না, কারণ অহনাকে আমি বিয়ে করেছি। মুহূর্তটা যেন জমে গেল। মায়ের মুখ ফ্যাকাশে, চোখ বড় হয়ে গেছে ওনার, যেন মাথার উপরে সত্যি সত্যি বাজ পড়েছে। কি বললি তুই? সোফায় বসে থাকা বাবা এতক্ষণ চুপচাপ সব শুনছিলেন। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, মুখ লাল হয়ে গেছে রাগে। আরিয়ান, আবার বলতো কি বললি? আমি অহনাকে বিয়ে করেছি আজ কাজী অফিসে। ঘরের বাতাসটাও ভারী হয়ে গেল। মা এক পা পিছিয়ে গেলেন, সে যেন নিজের কানেই ভুল শুনছে। তুই পাগল হয়েছিস? 2 দিন পর তো আবিরের সাথে ওর বিয়ে, এটা কি করলি তুই? আন্টি, আমি কথা শেষ করতে পারলো না সে, গলায় যেন শব্দ আটকে গেল। বাবা এগিয়ে এসে কড়া স্বরে বললেন, এই বাড়ির সম্মান নিয়ে খেলছিস তুই, নিজের ভাইয়ের হবু বউকে বিয়ে করেছিস। আমি যা করেছি বুঝে শুনেই করেছি। বুঝে শুনে? এটা বুঝে শুনে করার মতো কাজ? আবির জানলে কি হবে ভেবেছিস? সমাজ কি বলবে? অহনাদের বুকের ভেতরটা যেন কাঁপছে। সে জানে এই বিস্ফোরণের কেন্দ্রবিন্দু সে নিজেই। আন্টি, আমি চাইনি এমন হোক। চাইনি মানে? বিয়ে হয়েছে মানে হয়েছে, এটা খেলনা নাকি? ঘরের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। মা সোফায় বসে পড়লেন, মাথায় হাত। সে এবার কান্না করে বলল, হায় আল্লাহ, আবিরকে কি বলবো আমি? আরিয়ান একবার অহনার দিকে তাকালো। তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা, ভয় নেই, অনুশোচনাও নেই, কিন্তু ঘরের ভেতরে এখন ঝড়ের শুরু। ড্রয়িং রুমে তখন ভারী নীরবতা, মায়ের মুখে শোকের ছাপ।
বাবার চোখে আগুন, আর অহনা দাঁড়িয়ে আছে নিঃশব্দ ঝড়ের মতো। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ শোনা গেল। আবির নেমে আসছে, মুখে স্বাভাবিক হাসি। সে এখনো কিছুই জানে না। আরে অহনা, কখন এলে? আমাকে বললে না যে? তার কণ্ঠে স্বাভাবিক উচ্ছ্বাস। সে এগিয়ে এলো হাসতে হাসতে। অহনা ঠোঁট শক্ত করে বলল, মাই। তার গলায় অদ্ভুত কাঁপন। আবির সেটা টের পেল, কিন্তু বুঝতে পারল না। আবির চারিদিকে তাকালো। কি ব্যাপার, তোমাদের সবার মুখ এমন কেন? মা, তোমার হুবু বৌমা এসেছে, একটু আদর আপ্যায়ন করো না। এই কথাটা যেন ঘরের ভিতরে আরেক দফা বিস্ফোরণ ঘটালো। মা চোখ নামিয়ে নিলেন। বাবা দাঁড়িয়ে আছেন শক্ত হয়ে। ঠিক তখনই আরিয়ান ঠান্ডা স্বরে বলল, হবু বৌমা না, শুধু বৌমা। কি বলছিস? আরে ভাই, বিয়ে তো হয়নি এখনো। বিয়ে হয়েছে। মানে? আমি বিয়ে করেছি অহনাকে আজ। মুহূর্তটা যেন জমে গেল। আবির কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তারপর হঠাৎই হেসে উঠল, কিন্তু সেই হাসিতে অস্বস্তি। ফালতু মজা করবি না, এটা কোনো রসিকতার সময় না। আমি মজা করছি না। কাজী অফিসে বিয়ে করেছি, কাগজপত্র সব ঠিকঠাক। তুই কি বলেছিস, বুঝে বলছিস? হ্যাঁ। অহনা, এটা কি সত্যি? অনের ঠোঁট শুকিয়ে গেছে, চোখে জমাট রাগ আর অপমান। তবু সে শান্ত কণ্ঠে বলল, বিয়ে হয়েছে। এই দুইটা শব্দ যেন ছুরির মতো গিয়ে বিদ্ধ আবিরের বুকে। আবির এক ধাপ পিছিয়ে গেল। তুমি আমার সাথে এমন করতে পারলি, নিজের ভাইয়ের সাথে? তার কণ্ঠে অবিশ্বাস, অপমান আর ক্ষত বিক্ষত রাগ। বাবা গর্জে উঠে বললেন, এই বাড়িতে আজ যা হয়েছে তার জবাব সবাইকে দিতে হবে। আমি কি পাপ করেছিলাম এমন দিন দেখার জন্য? অহনা দাঁড়িয়ে আছে নিঃশব্দে, কিন্তু তার ভেতরে ঝড় চলছে। সে জানে এই মুহূর্তে শুধু একটা বিয়ে হয়নি, একটা পরিবার ভেঙে গেছে। আরিয়ান তবুও অটল দাঁড়িয়ে, দুই ভাইয়ের চোখে চোখ। একজনের চোখে বিশ্বাসভঙ্গের আগুন, তো আরেকজনের চোখে জেদের শিখা। ঝড় এখনো শুরু হয়েছে মাত্র। ঘরের ভেতর তখন এমন এক নীরবতা নেমে এসছে, যেটা ঝড়ের আগে নিস্তব্ধতার মতো। কারোর শ্বাসের শব্দও যেন শোনা যাচ্ছে স্পষ্ট করে। আবিরের চোখ লাল হয়ে উঠেছে, রাগে না কষ্টে। সেটা বোঝা কঠিন। সে ধীরে ধীরে অহনার সামনে গিয়ে দাঁড়ালো। তুমি আমার সাথে এমনটা কেন করলে অহনা? আমি কি করেছি তোমার সাথে? কোথায় কমতি ছিল আমার? তার কণ্ঠ কাঁপছে। এই কাঁপন দুর্বলতা না, এটা বিশ্বাস ভাঙার শব্দ। অহনার চোখ নামিয়ে ফেললো। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। আমি ইচ্ছে করে করিনি। তাহলে কিভাবে হলো? নিজের পায়ে হেঁটে গিয়ে বিয়ে করলে আর বলছো ইচ্ছে করে করনি? অহনার চোখ এবার পানি জমে উঠল, কিন্তু সে কাঁদল না। গলা শক্ত করে বলল, আরিয়ান আমাকে জোর করে তুলে নিয়ে গেছে কাজী অফিসে। আমার ফোন ভেঙে দিয়েছে। আমি চাইলেও কাউকে জানাতে পারিনি। ঘরের ভেতরে আবারও এক দফা বিস্ফোরণ। আবির ধীরে ধীরে ঘুরে তাকালো আরিয়ানের দিকে। এসব সত্যি? আমি চেয়েছিলাম আপনাকে ফোন করতে, কিন্তু ও ফোন কেড়ে ভেঙে দেয়। আমাকে জোর করে কবুল বলিয়েছে। এই কথাটা শেষ হতেই আরিয়ান ভেতরের আগুন দাও দাও করে জ্বলতে লাগলো। এক মুহূর্ত দেরি করলো না ও। এগিয়ে গিয়ে সৎ জোরে একটা থাপ্পড় মারলো আরিয়ানের গালে। চরের শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনিত হলো। মা চমকে উঠলেন, বাবা স্থির হয়ে গেলেন। আবির দাঁত চেপে বলল, তুই ভাই নামের কলঙ্ক, নিজের ভাইয়ের হবুকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছিস, তোর লজ্জা করে না? আরিয়ান মুখে একপাশে ঘুরে চরের জোরে। গালে লাল হয়ে ফুটে উঠেছে ওর, কিন্তু সে মাথা তুলে তাকালো, চোখে অনুশোচনা নেই। যা খুশি বলো, মারো, গালি দাও, কিন্তু অহনাকে ছাড়তে পারবো না। ছাড়বি না মানে? জোর করে বিয়ে করেছিস, এখন আবার বলছিস ছাড়বি না? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি অনেক আগে থেকে। ওকে অন্য কারো হতে দিতে পারিনি। ভালোবাসা? এটা ভালোবাসা? এটা জোর, এটা অপরাধ। আমি এই বিয়ে মানি না। অহনার কণ্ঠে আবারও কেঁপে উঠল। সে এখনো রাগে অপমানে চলছে। বাবা গম্ভীর গলায় বললেন, আজ এই বাড়িতে যা হয়েছে তার বিচার হবে। মা কাঁদছেন নিঃশব্দে। দুই ভাই মুখোমুখি দাঁড়িয়ে, একজনের চোখে ভাঙা বিশ্বাসের ক্ষত, অত আরেকজনের চোখে পাগল করা জেদ। অহনা
মাঝখানে যেন ঝড়ের কেন্দ্রবিন্দু। এই বাড়িতে শান্তি আর চূর্ণ হয়ে গেছে। ঘরের ভেতরে উত্তেজনা তখন তুঙ্গে। আরিয়ানের বাবা কাপা হাতে ফোন তুলে নিলেন, মুখ কঠিন রেখে চোখে অপমানের ছাপ। হ্যালো ভাই সাহেব, একটু আসবেন, জরুরি কথা আছে, এখনই আসা দরকার। ফোন রাখার পর ঘরটা আবারও নিস্তব্ধ হয়ে গেল। কেউ কারোর দিকে ঠিক করে তাকাতে পারছে না। অহনা সোফায় এক কোণে বসে আছে, চোখে লাল, মুখটা শক্ত, তার ভেতরে আগুন জ্বলছে, কিন্তু সে আর কাঁদছে না। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ। অহনার বাবা ভেতরে ঢুকলেন। মুখে হাসি ছিল প্রথমে, কিন্তু ঘরের পরিবেশ থেকে সেই হাসি মিলিয়ে গেল। কি হয়েছে, সবাই এমন চুপচাপ কেন? আরিয়ানের বাবা গম্ভীর শ্বাস নিয়ে সব ঘটনা খুলে বললেন। কাজী অফিসে বিয়ে, জোর করে নিয়ে যাওয়া, কবুল, একটা একটা করে সব কথা। অহনার বাবা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন কথা হারিয়ে ফেলেছেন তিনি। কি বলছেন আপনি? অহনা, এটা কি সত্যি? হ্যাঁ বাবা, বিয়ে হয়েছে। এই স্বীকারোক্তি শুনে তিনি যেন বসে পড়লেন সোফায়, মাথায় হাত দিয়ে নিঃশব্দে বসে রইলেন কিছুক্ষণ। তারপর ধীরে ও ভারী গলায় বললেন, এখন আর কি করার আছে? আমি তো এক ভাইয়ের সাথে ডিভোর্স করিয়ে আরেক ভাইয়ের সাথে বিয়ে দিতে পারি না। সমাজে আমাদের সম্মান আছে, কথা উঠবে, মানুষ কি বলবে? বাবা, তুমি কি বলছো? আমি ওকে মানবো না। জোর করে বিয়ে করেছে, এটা আমি মানতে পারবো না। আমি বুঝি না মা, কিন্তু এখন কি করব বলো? বিয়ে তো হয়ে গেছে, কাগজে সই হয়েছে। এখন না মানলে সমাজে কথা উঠবে, আমাদের সম্মান মাটিতে মিশে যাবে। সম্মানের চেয়ে আমার জীবন কি ছোট বাবা? এই প্রশ্নটা ঘরের ভেতরে ভারী হয়ে ঝুলে রইল। অহনাদের বাবা চোখ বন্ধ করে বললেন, জীবনটা তোমাকে কাটাতে হবে মা, কিন্তু সমাজে বাস করি আমরা, সবকিছুর একটা হিসাব থাকে। এখন কিছু করার নেই, বিয়েটা মেনে নাও। আমি পারবো না। তার গলা ভেঙে গেল এবার। আরিয়ান দূরে দাঁড়িয়ে সব শুনছে, মুখটা খুবই শক্ত। আবির মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, চোখে অপমানের ছাপ। মা চুপচাপ কাঁদছেন। দুই পরিবার মুখোমুখি, কিন্তু কারোর হাতে কোনো সমাধান নেই। একটা জোর করে করার সিদ্ধান্ত এখন সবার মাথার উপরে পাহাড় হয়ে নেমে এসেছে। অনাথের বাবার শেষ কথা ঘরে প্রতিধ্বনিত হলো। যা হওয়ার হয়ে গেছে, এখন মেনে নেওয়া ছাড়া উপায় নেই। অহনার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। এই বিয়ে শুধু দুজনের না, দুই পরিবারের ভাগ্যও বদলে দিল। ঘরের ভেতরে তখন ভারী শ্বাসরুদ্ধকর এক পরিবেশ, যেন প্রত্যেকে নিজের ভেতরে ভেঙে পড়েছে, কিন্তু বাইরে কেউ তা দেখাচ্ছে না। অহনার বাবা অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর মাথা তুলে মেয়ের দিকে তাকালো। সেই দৃষ্টিতে অসহায় ছিল, কষ্ট ছিল, কিন্তু সিদ্ধান্তও ছিল। তুমি থাকো, এখন তোমাকে ফিরিয়ে নিতে পারবো না আমি। এই কথাটা যেন অহনার বুকে ছুরি হয়ে বিঁধল। অহনা বিশ্বাসের চোখে তাকালো। তুমি এমন করে বলতে পারলে বাবা? আমি তোমার মেয়ে, আর তুমি বলছো আমাকে রেখে চলে যাবে? তার কণ্ঠে অভিযোগ, অপমান আর ভেঙে পড়া শিশুর কান্না। অহনার বাবা চোখ নামিয়ে ফেলেন। কিছুই করার নেই মা, যা হওয়ার হয়ে গেছে। এখন মন দিয়ে সংসার করো, এটাই ভালো হবে। এটাই ভালো? জোর করে করা বিয়েতে কিভাবে ভালো থাকবো আমি? ঘরের ভেতরে কেউ উত্তর দিল না। অহনার বাবা এবার আরিয়ানের দিকে তাকালেন, চোখে করার সতর্কতা। যেমন জোর করে বিয়ে করেছো, তেমন আমার মেয়েকে ভালো রাখবে আশা করি। কথাগুলো অভিশাপ ছিল না, কিন্তু ছিল ভালো দায়িত্ব। আরিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বলল, চিন্তা করবেন না, ভালো রাখবো। তার গলায় দৃঢ়তা ছিল, কিন্তু ঘরের কেউ সেই দৃঢ়তায় শান্তি পেল না। অহনার বাবা ধীরে ধীরে বললেন, অহনাকে রুমে নিয়ে যাও। এই কথাটা শুনে যেন সবকিছু চূড়ান্ত ঘোষণা। অহনা নিথর হয়ে দাঁড়িয়ে, তার চোখে জল চিকচিক করছে, কিন্তু সে কাঁদছে না। তার ভেতরে শক্ত মেয়ে এখনো হার মানেনি। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা আবির হঠাৎই ঘুরে দাঁড়ালো। তার চোখে আগুন, ঠোঁট শক্ত করে চেপে ধরে আছে ও। একটা কথাও বলছে না। সে দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল। মা কেঁপে উঠলেন, আবির! কিন্তু আবির থামলো না। মায়ের চোখে জল গড়িয়ে পড়ল। যা, ঘরে যা, এত কিছু আর সইতে পারছি না, আমার মাথা ঘুরছে। তিনি কান্না করে বলল। তিনি সোফায় বসে পড়লেন, হাত দিয়ে কপাল চেপে ধরলেন তিনি। ঘরের ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। অহনার বাবা ধীরে ধীরে বেরিয়ে গেলেন। মা কাঁদছেন। বাবা কঠিন মুখ করে দাঁড়িয়ে
আরিয়ানের এক পাশে এগিয়ে এসে অহনার দিকে তাকালো। ঘরের ভেতরে তখন নিস্তব্ধতা। আবির বাইরে গিয়ে ঝড় বইয়ে দিচ্ছে। মা কাঁদছে, বাবা থেমে দাঁড়িয়ে। আরিয়ান চোখে অদ্ভুত এক দৃঢ়তা অহনার কাছে আসলো। আরিয়ান ধীরে ধীরে বলল, রুমে চলুন অহনা। অহনাদের মুখে কড়া, চোখে আগুন। সে এক মুহূর্ত কথা বলল না। ধীরে ধীরে রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু ঘরের ভিতরে একটা ঝড় চলছে। আরিয়ান তার পেছনে গিয়ে রুমের দরজাটা আটকে দিল। অহনা যেন ঘরের বাইরে আর কোনো রাস্তা নেই। সে চুপচাপ বসে রইল, চোখটা লাল, গা জ্বলছে রাগে, কিন্তু চোখে কোনো শব্দ বের হলো না। আরিয়ান সোফার পাশে বসলো। ভেতরে ধীরে ধীরে গরম লাগছে। ফ্রেশ হয়ে আসুন। তার কথার ভেতরে সতেজতা, শান্তি এবং এক অদ্ভুত আবেদন, সব মিলিয়ে ঝড়। যখন ইচ্ছে হবে তখন হব, আর এখন তোমার মুখটাও দেখতে চাই না আমি। এই কথাগুলো যেন ঘরের ভেতরে আগুনের শিখা ছড়িয়ে দিয়েছে। আরিয়ান চুপ করে তাকালো, কিন্তু ঠোঁটে মৃদু হাসি। এত অপছন্দ হয়ে গেল আমার মুখ? অহনা রেগে চোখ বন্ধ করে রাখলো। বুকের ভেতরে জ্বলছে, ঠোঁট চেপে ধরে আছে ও, গা শীতল আর আগুনে পড়ে যাচ্ছে। ঘরটা নীরব, শুধু তাদের দৃষ্টির থেকে অপরের দিকে স্থির। আরিয়ান নিঃশ্বাস ফেলে হাসলো, চোখ বন্ধ করা, চোখে জেদ কিন্তু মুখে ধীর হাসি। রুমের নিস্তব্ধতা ভাঙল আরিয়ানের গভীর স্থির কণ্ঠে। সে কিছুক্ষণ অহনার দিকে চুপচাপ করে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, মায়ের একটা শাড়ি এনে দেই, ফ্রেশ হয়ে আসুন। অহনার চোখে তখন আগুনের ছাপ। গলা কাঁপছে না, কিন্তু মনে হচ্ছে পুরো শরীরটা রেগে জ্বলছে। ঠোঁট চেপে ধরে বসেছে সে। কেন? বউকে শাড়ি কিনে দেওয়ার মুরত ছিল না তো বিয়ে করেছো কেন? একই কথা। ঘরের ভেতরে যেন এক ঝলক বিদ্যুৎ ছিটকে গেলে আরিয়ান হেসে বলল, অবশ্যই কিনে দিব, কিন্তু এখন বললেই তো কিনে আনা যাবে না, সময় লাগবে। আপাতত পড়ুন মায়েরটা, সব পরে কিনে দিব। ঠিক আছে, তবে কিনে আনো, তারপর ফ্রেশ হব। অহনার চোখে সেই আগুন, গলায় কঠিন রাগ চেপে সে সব মিলে যেন ঝড়ের পূর্বাভাস। জেদ করছেন? জেদ কি শুধু তোমার একার আছে? ঘরের মধ্যে দুজন মুখোমুখি, কিন্তু কোনোটা হাল ছাড়ছে না। অবশেষে আরিয়ান ধীরে ধীরে রুমে বাইরে চলে গেল। ঘন্টা খানিকের মধ্যেই সে মার্কেট থেকে অনেকগুলো থ্রি পিস আর শাড়ি কিনে নিয়ে রুমে এসে ফিরল। শাড়িগুলো সুন্দরভাবে সাজানো, রং বেরঙের ঝলকানি, রেশমের কোমলতা, সব মিলিয়ে চোখ ধাঁধানো। আর আরিয়ান রুমে ঢুকতেই বলল, নিন, সবগুলো এখন আপনার, ফ্রেশ হয়ে আসুন। অহনার চোখে আর রাগ আর কৌতূহল মিলিয়ে অদ্ভুত এক ছাপ ফেলল। শাড়িগুলো দেখেও সে কিছু বলল না, শুধু চুপচাপ বসে আছে। ভেতরে আগুন জ্বলছে, চোখটা বন্ধ। অহনাকে হাতে হাতে শাড়ি ধরিয়ে আরিয়ান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। চোখে অদ্ভুত এক চাহনি, যেমন ধৈর্য, জেদ আর আশা মিশে আছে। শাড়ি পরুন না। তোমার কি মনে হয় তোমার ইচ্ছে মতো চলবো আমি? কখনো না। আমি আগে গোসল করি, তারপর থ্রি পিস পরে আসবো। আরিয়ান তখনও তাকিয়ে আছে, চোখে স্থিরতা। সে ভেতরের উত্তেজনা লুকিয়ে রাখা, শুধু এক মৃদু হাসি মুখে। অহনা গোসল করে থ্রি পিস পরে বেরিয়ে আসলো। এভাবে তাকিয়ে থাকবে না, চোখ কানা করে দিব আমি। অহনার রাগ যেন ঘরের ভেতরে বিদ্যুৎ ছড়িয়ে দিচ্ছে। আরিয়ান ধীরে ধীরে এসে তার সামনে এসে দাঁড়ালো, তারপর জড়িয়ে ধরে বলল, এত রাগ কেন ম্যাডাম? একটু তো নরম হন। ছাড়ো, রাগাবে না। কথা শেষ হতেই আরিয়ান ধীরে ধীরে আরো কাছে টেনে নিল। তার হাতে কোনো আক্রমণ নেই, শুধু কোমল কিন্তু দৃঢ় সম্পর্ক। আরিয়ান অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে শুরু করলো। অহনার বুকের ভেতরে আগুন জ্বলে উঠল, চোখ বড় হয়ে গেল ওর, গা জ্বলে যাচ্ছে রাগে, কিন্তু সে কিছুই করতে পারছে না। কিছুক্ষণ পরে অহনা আরিয়ানকে সরিয়ে দিয়ে বলল, শরীর পেতে বিয়ে করেছো নাকি? শরীর ভালোবাসার একটা অংশ, এতে খারাপ কিছু নেই। স্বামী স্ত্রীর মিলন পবিত্র। অহনাদের চোখে তখন ধীরে ধীরে নরম হয়ে আসে, কিন্তু রাগের ছাপ এখনো আছে।
সে বুঝতে পারছে এই স্পর্শ শুধু জেদ নয়, ভালোবাসার প্রতিফলন। রুমের ভেতরে ভেজা বাতাসের মতো উত্তেজনা, দুজন খুবই মুখোমুখি, চোখে চোখ, দুজনেরই ভেতরে আগুন আর প্রতিশোধ। আরিয়ান ধীরে ধীরে অহনার দিকে এগিয়ে এসে তার মুখ ধরে ফেলল। আচ্ছা, একটু নরম হন না। এইভাবে এমন কড়া ব্যবহার কেন করছেন? অহনার চোখে লাল, সে ঠোঁট চেপে ধরে রাগ আর অপমান সব মিলিয়ে যেন ঘরটা আগুনে ভরিয়ে দিয়েছে। জানো না, তার কণ্ঠ আক্ষেপ আর রাগ আর অজানা কষ্ট সব মিলিয়ে ঝড়। আরিয়ান চোখে দৃঢ়তা নিয়ে বলল, পুরাতন সব ভুলে যাই। এই মুহূর্ত থেকে আমরা নতুন করে শুরু করি, নতুনভাবে, শুধু আমি আর আপনি। এই কথা শুনে অহনার চোখে অদ্ভুত এক উত্তেজনা জ্বলে উঠল, কিন্তু মুখে বলল না। সম্ভব না, তুমি অন্যায় করেছো, আমি মানবো না, দূরে থাকো। অহনাদের ভেতরে রাগ আর মন, অসন্তোষ সব মিলিয়ে যেন ঝড় বইছে, তার গা জ্বলে যাচ্ছে। আরিয়ান চোখে এক অদ্ভুত দৃঢ়তা, কণ্ঠে স্থিরতা। সেটা হবে না। অহনার চোখ বিস্ময়, রাগ আর অপ্রত্যাশিত ভাব নিয়ে আরিয়ান আরো কাছে এসে ধীরে ধীরে বলল, না মানলেও আমি কাছেই থাকবো। ঘরের ভেতরে সব কিছু শান্ত হয়ে এসেছে। রাগ, উত্তেজনা, প্রতিরোধ সব মিলিয়ে একটা নীরবতা নেমে এসেছে। অহনা এখনো রাগে অটল, চোখ নামানো, মনটা কুমট। আরিয়ান তার পাশে কিছুটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ চুপ থাকার পর আরিয়ানের মা ধীরে ধীরে রুমে প্রবেশ করলেন, মুখে মৃদু চিন্তার রেখা। অহনা মা, কিছু খেতে হবে তো? ইচ্ছে নাই আন্টি। ইচ্ছা না থাকলেও খেতে হবে। জানি যা হয়েছে তোমার মন মেজাজ ঠিক নেই, তবুও শরীর ঠিক রাখতে হবে, খেতে হবে। অহনা কিছু না বলে মাথা নিচু করে উঠে দাঁড়ালো, কোনো শব্দ ছাড়লো না। তার চোখে রাগ, মুখে অপ্রত্যাশিত আবেগ, কিন্তু ভেতরে শরীরের প্রয়োজন বোঝে সে। অহনা ধীরে ধীরে ডাইনিংয়ে যা আমার পথে চোখ নামানো। তারপর আরিয়ানের মায়ের সাথে চলে গেল ও। আরিয়ান ফ্রেশ হয়ে রুমে ঢুকলো, তারপর নিচে চলে গেল খেতে। সবাই বসে আছে, আরিয়ানের বাবা, মা। আরিয়ান এখনো বাইরে, রেগে গিয়ে ঘরের বাইরে বেরিয়েছে ও। ঘরের পরিবেশটা খুবই ভারী, চোখে অদ্ভুত উদ্বেগ আর নীরবতা। মা, আমি জানি যা ঘটেছে, আমাদের কথা বলার মুখ নেই, তবুও বলছি, কি আর করার আছে। অহনার চোখ মাটিতে নামানো, মুখটা শক্ত, শুনছে কিন্তু উত্তর দিচ্ছে না। তোমার বাবা বলল সব মেনে নিতে হবে, একটু কষ্ট করে মেনে নাও। অহনা ঠোঁট চেপে ধরে, ভেতরে রাগ, আক্ষেপ আর কষ্ট মিলিয়ে ঝড় উঠেছে, কিন্তু সে চুপ। শুধু আস্তে আস্তে হাত ধরে খাওয়ার জন্য কিছু নিল। আস্তে আস্তে সে খেতে থাকে, চোখে রাগ কিন্তু মন অসন্তোষকে সামলাচ্ছে ও। খাবার শেষে সবাই একসাথে রুমের দিকে চলল। নীরবতা এখনো বজায়, রুমের দরজাটা বন্ধ আর নিস্তব্ধতা। কেউ বাইরে নেই, শুধু আরিয়ান আর অহনা। অহনার চোখটা লাল, গা জ্বলছে রাগে। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে আসে। রুমে চলুন। আমি তোমার সঙ্গে যাব না। কথা শেষ হতেই আরিয়ান অহনাকে টেনে রুমে এনে দ্রুত দরজা আটকে দিল। অহনাদের রাগ আরো বেড়ে গেল। আরিয়ান অহনাকে কোলে তুলে নিল। নামাও আরিয়ান, মেজাজ গরম করবে না। অহনার গলা কেঁপে যাচ্ছে, চোখে আগুন জ্বলছে। সে সমস্ত শক্তি দিয়ে আরিয়ানকে ধাক্কা দিতে চাইছে, কিন্তু আরিয়ান কোনো কথাই শুনছে না। নির্লজ্জ, ভাইয়ের হবু বউয়ের সাথে এমন করো? আমার নিজের বউয়ের সাথে আমি যা খুশি করব, তাতে এমন করেন কেন? অহনার চোখ আরো বড় হয়ে যায়। লজ্জা, রাগ আর প্রতিরোধ সব মিলিয়ে তার হৃদয় যেন ঝড়ের মধ্যে। গলা কেঁপে উঠল ওর। শরীর পেতে বিয়ে করেছো নাকি? আমি কি খেলা তোমার? হ্যালো, আপনাকে ভালোবাসি ম্যাডাম, এসব বলে মেজাজ গরম করলে খারাপ হবে কিন্তু। অহনার চোখে তখন মিশ্র রাগ আর দ্বিধা, মুখটা বন্ধ, গা জ্বলছে, কিন্তু তার কোনো শব্দ বের করে না। আরিয়ান ধীরে ধীরে তাকে কোলে ধরে রাখে। এইভাবে তাকিয়ে থাকবে না আরিয়ান, অস্বস্তি হয়। এত রাগ কেন ম্যাডাম? একটু নরম হন। হিসেব মতো আজ কিন্তু আমাদের বাসর রাত। ছাড়ো, আমি থাকবো না তোমার সাথে। আমার থেকে মুক্তি নাই ম্যাডাম, যত পারেন চিৎকার করেন, আমি কাছেই থাকবো। সম্ভব না, তুমি অন্যায় করেছো।
আমি মানবো না, দূরে থাকো। সেটা হবে না, না মানলেও আমি কাছেই থাকবো। অহনার চোখে অদ্ভুত এক উত্তেজনা, রাগ আর লজ্জা। আরিয়ান চোখে চোখ রেখে ধীরে ধীরে হালকা হাসি দিয়ে বলল, আমার নিজের বউকে আমি যেভাবে চাই সেসব আমি করব। রুমের ভেতরে শুধুই নিস্তব্ধতা আর দুজনের আগুন। অহনা এখনো রেগে আগুন হয়ে বসে আছে, চোখটা লাল, গলা কেঁপে উঠছে, শরীরও জ্বলে যাচ্ছে। কি করবে? তার কণ্ঠে রাগ, হতাশা আর অপ্রত্যাশিত প্রতিরোধ সব মিলিয়ে ঝড়। আরিয়ান ধীরে ধীরে চোখে চোখ রেখে হাসল। আজ না, আজ আমাদের বাসর, তাহলে তো বাসর করাই উচিত। অহনার চোখ বড় বড় হয়ে গেল, সে চুপ করে আর কিছু বলে না। আরিয়ান ধীরে ধীরে অহনাকে শুইয়ে দিল, তার চোখে স্থিরতা, ঠোঁটে অদ্ভুত মৃদু হাসি। তারপর আরিয়ান ধীরে ধীরে অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। অহনাদের রাগ যেন আরো বের হয়ে গেল, সে চেষ্টা করলো হাত সরাতে, কিন্তু আরিয়ান কোনো কথাই শোনে না। আজ বাসর রাত, ডিস্টার্ব করছেন কেন? আমি তোমার মতো মানুষের সাথে বাসর করব না। অহনার চোখে রাগ আর লজ্জা একসাথে, শরীর চেপে ধরে সে কাঁদছে। আরিয়ান ধীরে ধীরে ঠোঁট থেকে মুখ সরালো, চোখে মুখে হাসি। এসব কি কথা সুইটার, একটু আদর করতে দাও। রুমের ভেতরে তখন নিস্তব্ধতা, শুধু আরিয়ান আর অহনা। বাতাস ভারী হয়ে আছে, চোখে আগুন, হৃদয় জ্বলছে ওর। আরিয়ান সরো, জোর করবে না একদম। রাগ, লজ্জা আর শত্রুতা সব মিলিয়ে অহনার চোখে আগুন জ্বলে ওঠে। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, হাত শক্ত করে ধরে, শরীর যেন ধাক্কা দিয়ে বলছে, ওকে মানবি না কিছুতেই। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে অদ্ভুত ধৈর্য, ঠোঁটে হালকা একটা হাসি। আমি জোর করছি না, আমি ভালোবাসছি। এই কথাগুলো শুনে অহনার মনে ভেসে ওঠে কিভাবে আরিয়ান তাকে জোর করে বিয়ে করেছে। চোখে আগুন আর মনে লজ্জা আর রাগ মিলিয়ে ঝড়। এমন করলে আমি এক্ষুনি বাড়ি চলে যাব আরিয়ান। কিছু করব না, জড়িয়ে ধরে ঘুমান। তুমি টাচ করবে না। এভাবেই থাকতে হবে, না হলে আমাকে জোর করতে হবে। অহনার চোখ বড় হয়ে গেল, মুখটা লাল, হৃদয় জ্বলছে, কিন্তু সে সরাতে পারছে না। রুমে রাতে নিস্তব্ধতা, শুধু অহনা আর আরিয়ান। বাইরে বসে নিভে গেছে, বাতাসটা ঠান্ডা, ঘরের মধ্যে এক অদ্ভুত শান্তি আর উত্তেজনা মিশে আছে। আরিয়ান ধীরে ধীরে অহনার হাত ধরে কোলে ধরে, চোখে মৃদু হাসি, চোখে স্থিরতা। অহনাদের প্রথমে রাগ হলো, লজ্জা, প্রতিরোধ সবই করে, কিন্তু আরিয়ান ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে কোমলভাবে তাকে ধরে রাখে। হঠাৎ আরিয়ান একটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুম এসে যায়। নিস্তব্ধতার মধ্যেই শুধু দুজনের নিঃশ্বাসের আওয়াজ। অহনার চোখটা বড় বড় হয়ে যায়, গা কেঁপে যায় ওর। সে কিছু বলতে চায়, কিন্তু শব্দ বেরোতে চায় না। ঘরে ঘড়ির কাঁটারা এগোচ্ছে, রাত গভীর হচ্ছে। বাইরে তখন অন্ধকার, ভেতরে উত্তেজনা আর অদ্ভুত বন্ধন। হঠাৎই দরজা খোলার শব্দ। আবির ফিরে এসেছে, ঘরের মধ্যে একটু আলো, চোখে অবিশ্বাস আর বিরক্তি। আবিরের পা থেমে যায়, চোখে হতাশা, মুখে রাগ। সে কিছু না বলে বসে থাকে। আবির চুপচাপ লেখার কাগজ খুঁজে বের করে, কলম নিয়ে দ্রুত একটি চিঠি লিখে ফেলে, চোখে দুঃখ, মুখে অদ্ভুত কঠোরতা। চিঠি লিখে সে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে রাতের অন্ধকারে হারিয়ে যায় ও। ঘরে শুধু আরিয়ান আর অহনা, আর নিঃশ্বাসের আওয়াজ। সকালবেলা নীরবতা হঠাৎই ভেঙে গেল আরিয়ানের মায়ের চিৎকারে। ঘুমে অচেতন সবাই উঠে বসলো, চোখে আতঙ্ক আর মুখে বিস্ময়। আবির, আবির, ও ও বাড়ি ছেড়ে চলে গেছে। মায়ের কণ্ঠ কেঁপে যাচ্ছে, চোখ থেকে অঝরে অশ্রু পড়ছে। সে নিজের কষ্ট আর হতাশা সবাইকে জানাতে চাইছে। আবিরের বাবা দ্রুত এসে বলল, কি বলছো? কিভাবে এমন করলো? দেখো দেখো, এই চিঠিটা সে লিখে গেছে। মা চিঠি ছুড়ে দিলেন বাবার হাতে। বাবা চোখ বড় করে চিঠি পড়ল। চিঠি আবিরের লেখা, আবেগপূর্ণ কথা। আমি আর এভাবে এখানে থাকতে পারবো না। নিজের হবু স্ত্রীকে নিজের ভাইয়ের বউ রূপে দেখে লজ্জায় আমি মরে যাচ্ছি। আমার হৃদয় কষ্টে ভেঙে গেছে। আমি জানি এভাবে থাকা সম্ভব নয়। তোমরা সবাই দেখছো আমি কতটা কষ্টে আছি। আমি চলে যাচ্ছি। কষ্ট পেলেও আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারবো না। সব তোর দোষ আরিয়ান,
তুই যদি অহনাকে জোর করে বিয়ে না করতি তাহলে আবির কখনো বাড়ি ছেড়ে যেত না। আরিয়ান হঠাৎই সব শব্দ শুনে ঘুম ভাঙার চোখে চমকে ওঠে। মায়ের কান্না শুনে সে নিচে নামে। চোখে অদ্ভুত এক উত্তেজনা, মনে এক অদ্ভুত দম বন্ধ করা প্রশ্ন। চিঠিটা পড়তে গিয়ে সে বুঝলো কত গভীর কষ্ট পেয়েছে তার ভাই। ঘরে এখন সবাই চুপচাপ। মায়ের চোখে অঝরে জল পড়ছে। বাবা কেবল নিরুশ্বাস সহ চোখের চিঠি ধরে দাঁড়িয়ে আছে। আরিয়ান দাঁড়িয়ে আছে ভিতরে অদ্ভুত উত্তেজনা আর দম বন্ধ করা ব্যথা নিয়ে। মা, তুমি কান্না করো না। আমি ভাইকে ফিরিয়ে আনবো। মায়ের কণ্ঠ এখনো কেঁপে উঠছে, চোখ থেকে অশ্রু থামছেই না। সে এক ঝলকানো কণ্ঠে বলল, ও আর আসবে না, তুই ওকে কষ্ট দিচ্ছিস। আর কি আশা করছিস আরিয়ান? আরিয়ান চোখে দৃঢ়তা নিয়ে মায়ের দিকে তাকালো, কণ্ঠে স্থিরতা, চোখে অদ্ভুত ধৈর্য। আমি কি করব মা? আমি অহনাকে না পেলে আমি মরে যেতাম। মায়ের চোখে আরো জল জমলো। সে বুঝতে পারছে ছেলে তার কাছে ভুল হলেও ভেতরের সত্যিকারের ভালোবাসা নিয়ে লড়ছে ও। আরিয়ান ধীরে ধীরে এক পা এগোলো, চোখে অদ্ভুত এক উত্তেজনা। নিচের ঘরে কান্না, চিৎকার আর ভারী নিরাপত্তার পর আরিয়ান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। তার চোখটা লাল, মুখটা শক্ত, বুকের ভেতরে জমে আছে অপরাধ বোধ আর জেদ, দুটোই একসাথে। রুমের দরজা খুলতেই অহনা তাকালো তার দিকে। তার চোখে প্রশ্ন, মুখে অস্বস্তি। কি হয়েছে? নিচে এত চিৎকার কেন? আরিয়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন কথাগুলো মুখে আনতে কষ্ট হচ্ছে ওর। তারপর ধীরে আর ভারী কণ্ঠে বলল, ভাইয়া বাড়ি ছেড়ে চলে গেছে। অহনার মুখ সাদা হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার রাগ থেমে গেল, কিন্তু পরের মুহূর্তে চোখে আগুন জ্বলে উঠল ওর। সব তোমার জন্য। তুমি সংসারটাকে ধ্বংস করে দিলে আরিয়ান। তার কণ্ঠ কেঁপে উঠল, কিন্তু রাগে শক্ত হয়ে আছে ও। চোখে জল টলমল করছে, তবুও সে কান্না চেপে ধরে রেখেছে। একটা পরিবারের সুখ শান্তি সব শেষ করে দিলে তুমি নিজের জেদের জন্য। ভাইকে বাড়ি ছাড়া করলে। আরিয়ানের চোখে হঠাৎই লাল হয়ে উঠল। সে কয়েক পা এগিয়ে এলো, গলার জমে থাকা রাগ আর কষ্ট একসাথে বেরিয়ে এলো। আমি কি করব বলুন? আমি আপনাকে ছাড়া থাকতে পারছিলাম না। তার গলায় অসহায়তা, একজন প্রেমিকের মরিয়া স্বীকারোক্তি, একজন ভাইয়ের অপরাধবোধ, দুটোই মিশে গেছে। আপনাকে অন্য কারোর সাথে, এমনকি নিজের ভাইয়ের সাথেও আমি কল্পনাও করতে পারিনি। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। অহনার বুক কেঁপে উঠল। কথাগুলো শুনে তার রাগ কমলো না, কিন্তু ভেতরে কোথাও একটা দোলা লাগালো। তাই বলে এমন করবে? জোর করে বিয়ে করবে? এভাবে একটা সম্পর্ক ভেঙে দিবে? রুমের ভেতরে আবারও ভারী নীরবতা নেমে এলো। দুজন দাঁড়িয়ে আছে মুখোমুখি, একজন ভালোবাসার নামে জেদে অন্ধ, তো আরেকজন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আহত মেয়ে। রুমের ভেতরে উত্তপ্ত বাতাস। আরিয়ান হঠাৎই দু পা এগিয়ে এলো, তার কণ্ঠ ভারী কিন্তু দৃঢ়। আপনার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি আমি অহনা। অহনার চোখে মুহূর্তেই আগুনের জ্বরে উঠল। সে ঠোঁট কামড়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর তীক্ষ্ণ কণ্ঠে বলল, ও তুমি স্বার্থপর আরিয়ান। নিজের ভালোবাসা ছাড়া কিছুই দেখতে পাও না তুমি। কথাগুলো যেন সরাসরি গিয়ে আঘাত করলো আরিয়ানের বুকে। তবুও সে থামলো না, চোখে একই জেদ কিন্তু আকাঙ্ক্ষা। যা খুশি বলুন, স্বার্থপর, পাগল, নিষ্ঠুর সব মানছি, তবুও আপনাকে চাই আমার। অহনার বুকে কেঁপে উঠল। রাগে লজ্জায় নাকি অদ্ভুত এক অজানা টানে সে নিজেও বুঝতে পারছে না। হঠাৎই আরিয়ান তার মুখে দুহাত ধরে ফেলল। কোনো অনুমতি নয়, কোনো দ্বিধা নয়। সে নিজের অস্থিরতা থামাতে অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অহনা প্রথমে ধাক্কা দিতে চাইল, হাত দিয়ে সরাতেও চেষ্টা করলো। তার শরীর শক্ত হয়ে আসছে, রাগে জমে গেছে ও। ছাড়ো আরিয়ান। কিন্তু আরিয়ান যেন নিজের ভেতরের ঝড় থামাতে চাইছে। সে কিস করতেই থাকলো, একটা মরিয়ার চেষ্টার মতো, নিজেকে শান্ত করার এক ব্যর্থ চেষ্টা। অনার হাত ধরে ধীরে ধীরে থেমে গেল ও। সে আর ধাক্কা দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখ খোলা কিন্তু ভেতরের অদ্ভুত শূন্যতা। এই মানুষটাকে তাকে ভালোবাসে নাকি শুধু নিজের মতো করে পেতে চায় সে বুঝতে পারছে না। আরিয়ান ধীরে ধীরে
ঠোঁট সরালো। দুজনের নিঃশ্বাসটা ভারী হয়ে রুমের ভেতরে শুধু বুক ধরফর করার শব্দ। একজন জেদে অন্ধ তো অন্যজন আঘাতে নিঃশব্দ। রুমের ভেতরে হঠাৎই যেন সব শব্দ থেমে গেল। অনা এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়েছিল রাগে, অপমান, প্রতিরোধে, কিন্তু হঠাৎ হঠাৎ করেই তার চোখ ঝাপসা হয়ে গেল। এক ফোঁটা, দুই ফোঁটা, তারপর আচমকাই সে কেঁদে উঠল। এটা সেই রাগের কান্না না, এটা জমে থাকা বছরের কষ্টের কান্না। আরিয়ান থমকে গেল, তার চোখে বিস্ময়, মুখে অস্থিরতা। কি হয়েছে সোনা? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। আমি আমি সরি। অহনা কাঁদতেই থাকলো, তার বুক কাঁপছে, চোখ থেকে অঝরে পানি ঝরছে। তুমি তো আমাকে কষ্ট দিতেই বেশি পছন্দ করো আরিয়ান, এতগুলো বছর তো তাই করে এসেছো। তার কণ্ঠটা ভাঙা, প্রতিটা শব্দ যেন বুক ছিঁড়ে বের হয়ে আসছে। অহনা আবারও কান্না করতে করতে বলতে শুরু করলো। কেন করলে আমার সাথে এমন? কি ক্ষতি করেছি আমি তোমার? কেন সবসময় আমাকেই কাঁদাও? আরিয়ান আর দাঁড়িয়ে থাকতে পারল না, সে দ্রুত এগিয়ে এসে অহনাকে শক্ত করে জড়িয়ে ধরল। তুমি কিছু করনি, সব দোষ আমার। সেদিনও তুমি দোষী ছিলে না, আজও না, সব দোষ আমার। আমি তোমার ভালোবাসাকে আঘাত করে ভুল করেছি, ভীষণ ভুল করেছি। অহনা তার বুকে মুখ লুকিয়ে কাঁদছে, রাগ, অভিমান, অপমান সব মিলিয়ে ভেঙে পড়েছে সে। আরিয়ান ধীরে ধীরে তার মুখে দুহাত তুলে নিল, তারপর চোখের পানি আঙুল দিয়ে মুছে দিল। তারপর অহনার কপালে, গালে, চোখের কোণে একটার পর একটা চুমু এঁকে দিল ও। এগুলো আর জেদের চুমু না, এগুলো অনুশোচনার, ক্ষমা চাওয়ার। আরিয়ান ফিস ফিস করে বলল, আর কাঁদো না প্লিজ, আমি ঠিক করে দেব সব। আমি তোমাকে আর কাঁদাতে চাই না। অহনার কান্না ধীরে ধীরে কমে এলো, কিন্তু তার চোখে গভীর এখনো জমে আছে প্রশ্ন। এই ভালোবাসা কি সে বিশ্বাস করবে, নাকি আগের বারের মতো ছেড়ে চলে যাবে? রাতটা গভীর, ঘরের আলো নিভে গেছে, শুধু জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়েছে। অহনা চুপচাপ শুয়ে আছে, আরিয়ান পাশে ঘুমিয়ে, কিন্তু তার চোখে ঘুম নেই। আজকের সব ঘটনা, আবিরের চলে যাওয়া, আরিয়ানের কথা সব মিলিয়ে তার মন অস্থির। হঠাৎ করে মনে পড়ে গেল 3 বছর আগের একটা দিন। সেদিন তাদের ভার্সিটিতে বসন্ত উৎসব, চারিদিকে হলুদ লাল রঙের সাজসজ্জা, কাগজের ফুল, গানের সুর আর হাসির শব্দ। অহনা সেদিন শাড়ি পরে এসেছিল, হালকা হলুদ শাড়ি, লাল পাড়, চুলটা খোলা, কপালে ছোট্ট একটা টিপ। ক্যাম্পাসের সামনে বড় মঞ্চ, কনসার্ট হচ্ছিল, গিটার, ঢোল আর ভিড়ের চিৎকারে পুরো জায়গাটা মুখর। অহনা তার বান্ধবীর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান দেখছিল, হাসছিল, হাতে তালি দিচ্ছিল। হঠাৎ হঠাৎ করেই সে টের পেল তার কোমরে কেউ চাপ দিল, একটা অচেনা স্পর্শ। মুহূর্তের মধ্যে তার মুখের হাসি মিলিয়ে গেল, রাগে চোখ লাল হয়ে উঠল। সে পিছনে ফিরে তাকিয়ে সরাসরি হাত তুলে একটা কষিয়ে থাপড় দিল। চরের শব্দটা আশেপাশের শব্দের মাঝেও পরিষ্কার শোনা গেল। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা হতভম্ব হয়ে গেল। সে আর কেউ না, আরিয়ান। সে মাত্রই এখানে এসে দাঁড়িয়েছে, কি হয়েছে কিছু বুঝতে উঠে পারছে না ও। আরিয়ান বিস্মিত চোখে তাকিয়ে বলল, এই, আপনি আমাকে মারলেন কেন? বেয়াদব ছেলে, লজ্জা করে না মেয়েদের কোমরে টাচ করতে? আপু, আপনি ভুল বলছেন, আমি কিছুই করি নাই। আমি তো এখনই এখানে এসে দাঁড়ালাম। চুপ, সবাই এমনই বলে। অনেক কিছুই শুনতে চাইল না, রাগে তার বুক ওঠানামা করছে। কনসার্টের শব্দ, চারপাশের ভিড় আর এই অপ্রত্যাশিত ঘটনার সব মিলিয়ে এই মুহূর্তটা থমকে গেছে। আরিয়ান দাঁড়িয়ে রইল, গালে হাত দিয়ে, চোখে বিস্ময়, অপমান আর অদ্ভুত এক কৌতূহল। বসন্ত উৎসবের ভিড় তখনও গমগম করছে, গানের তারে তারে সবাই মেতে আছে, কিন্তু এক কোনায় যেন অন্য এক ঝড় বয়ে যাচ্ছে। অনেক চোখটা লাল হয়ে আছে রাগে, গালে আগুন, বুক ধরফর করছে ওর। সে তীক্ষ্ণ চোখে ছেলেটার দিকে তাকিয়ে বলল, দেখে তো জুনিয়র মনে হয়, তাহলে সিনিয়রদের সাথে বাজে টাচ করার সাহস কিভাবে পাও? চারপাশে 2-1 তাকাতে শুরু করেছে, কেউ কেউ ফিসফিস করছে। আরিয়ান গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে অপমানের আগুন জ্বলছে। আপনি যা তা বলে যাচ্ছেন, আমি জানি না কি হয়েছে, আমি কিছু করি নাই। তার কণ্ঠে রাগ স্পষ্ট, সে হয়তো প্রথমবার কোনো মেয়ের কাছ থেকে এমন অপমান পেল। বেয়াদবি করে আবার তর্ক করছো?
চর কম হয়েছে নাকি? অহনার কণ্ঠে অহংকার। সে সিনিয়র, তার মধ্যে এক ধরনের কৃতত্ব আছে। আরিয়ান এবার সত্যিই রেগে গেল, চোখ কড়া হয়ে উঠল ওর। আপনি সিনিয়র বলে যা খুশি বলবেন। আমি বলছি আমি কিছু করি নাই। মিথ্যা দোষ চাপাবেন না আমার উপর। মিথ্যা বলছো? এত ভিড়ের মাঝে কে করবে তাহলে ভূত? আমি জানি না কে করেছে, কিন্তু আমি না। কথা থেকে কথা বাড়ছে, রাগ থেকে রাগ। চারপাশে কয়েকজন এসে বলল, আচ্ছা আচ্ছা থামেন তো, উৎসবের দিন ঝামেলা করবেন না। সামনে আর কখনো যেন তোমাকে না দেখি। সে ঘুরে চলে গেল। শাড়ির আঁচলটা বাতাসে উঠছে, রাগে তার পাশ শক্ত হয়ে আছে। আরিয়ান দাঁড়িয়ে রইল, গায়ে এখনো জ্বরের জ্বালা, কিন্তু তার চোখে শুধু রাগ না, এক অদ্ভুত চ্যালেঞ্জ। সে মনে মনে বলল, আপনি ভুল করছেন আপু, একদিন প্রমাণ করব। সেদিনের সেই ঝগড়ায় ধীরে ধীরে বদলে দিয়েছিল তাদের দুজনের জীবন। পরের দিন ভার্সিটির সকালটা একটু অন্যরকম। গতকালের উৎসবের রং যেন এখনো দেওয়ালে লেগে আছে, মাঠে ছড়িয়ে আছে কাগজের ফুল, বাতাসে এখনো ভাসছে গানের রেশ। অহনা ক্লাসে ঢোকার আগে করিডোরে দাঁড়িয়ে বান্ধবীর সাথে গল্প করছিল। তার মুখে কেমন এক কঠিন ভাব, মনে হয় এখনো গতকালের রাগটা পুরোপুরি যায়নি ওর। হঠাৎই তার বান্ধবী কোণে গিয়ে তাকে ধাক্কা দিয়ে বলল, দেখ তো আহনা, ওই ছেলেটা না কাল তোকে বাজে টাচ করলো। অনেক ভ্রু কুচকে গেল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। কিছুটা দূরে সিঁড়ির পাশে দাঁড়িয়ে কয়েকজন ছেলের সাথে হেসে হেসে গল্প করছে আরিয়ান। মনে হচ্ছে যেন তার জীবনে কোনো ঝড়ই আসেনি। ওইটাই একদম বেয়াদব ছেলেটা, বেয়াদবি করে আবার সরি বলে না। কাল তো তোকে মারতেই দেখলাম, সে কি কিছু বলছিল? কি বলবে, উল্টো তর্ক করছিল। বলছিল নাকি সে কিছুই করে নাই। অহনার গলায় ক্ষোভ। তার মনে হচ্ছে ছেলেটি ইচ্ছা করেই এমন করেছে। ওদিকে আরিয়ান হঠাৎই যেন টের পেল কেউ তাকে দেখছে। সে তাকিয়ে দেখলো অহনা দাঁড়িয়ে আছে। দুজনের চোখে আবারও এক হলো। এক মুহূর্তের জন্য চারপাশের শব্দ যেন থেমে গেল। অহনা মুখ ঘুরিয়ে নিল, তার ঠোঁটটা শক্ত হয়ে আছে। চল ক্লাসে যাই, ওর মুখ দেখলে মেজাজটাই খারাপ হয়ে যায়। কিন্তু তার ভেতরে কোথাও যেন একটা প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছে, যদি সত্যি সে কিছু না করে থাকে। অন্যদিকে আরিয়ান বন্ধুর দিকে তাকিয়ে ধীরে বলল, দেখলি কাল যাকে নিয়ে ঝামেলা হলো সেই? তুই সত্যি কিছু করছিস? পাগল নাকি, আমি করবো এসব? তার গলায় এখনো অপমানের তীব্রতা, কিন্তু চোখের কোণে অদ্ভুত এক জেদ। এই মেয়েটাই তো তাকে ভুল বুঝেছে, এবং এই ভুল বোঝাবুঝি শেষ সে করবেই। করিডোরে ভিড় একটু কম হয়ে এসেছে। ক্লাস শুরু হতে আর কিছুক্ষণ বাকি। আরিয়ান এখনো সিঁড়ির পাশে দাঁড়িয়ে, বন্ধুরা তাকে ঘিরে আছে, কিন্তু তার মুখে আর আগের হাসিটা নেই। তার সে চোখে এখন রাগ আর অপমানের দাগ। সে হঠাৎই দাঁতে দাঁত চেপে বলল, কেউ কখনো আমার চরিত্র নিয়ে কথা বলে নাই, উনি প্রথম বলল। তার কণ্ঠে কষ্ট স্পষ্ট, যেন ভিতরে কোথাও আঘাত লেগেছে ওর। বন্ধুরা অবাক হয়ে তাকালো। তুই এত সিরিয়াস হয়ে গেলি কেন? একটা থাপ্পড়, একটু ঝগড়া ছাড় না। না, এটা শুধু থাপ্পড় না, উনি আমাকে বাজে ছেলে বানিয়ে দিলেন সবার সামনে। আমি নাকি মেয়েদের গায়ে হাত দেই। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। কিভাবে? ওনার কাছে গিয়ে আবার তর্ক করবে? না, প্রমাণ দিয়ে। মানে? সিসি ক্যামেরার ফুটেজ জোগাড় করব। উৎসবের দিনে পুরো ক্যাম্পাসে ক্যামেরা ছিল, যে করেছে ধরা পড়বেই। তার চোখে এখন আগুনের সাথে একরাশ আত্মবিশ্বাস। বন্ধু একটু চিন্তিত গলায় বলল, কিন্তু ফুটেজ দিবে কেন? এটা তো সহজ না। সহজ না মানেই অসম্ভব না। আমি দেখে ছাড়বো কে ছিল, আর ওনাকে দেখাবো আমি বেয়াদব না। তার কণ্ঠে অদ্ভুত এক জেদ। মনে হচ্ছে এই অপমান সে কোনোভাবেই ভুলবে না। সে দূরে তাকালো, যেদিকে একটু আগে অহনা দাঁড়িয়েছিল। আপনি ভুল করেছেন, আর আমি সেটা প্রমাণ করব। অপমানের আগুনে মানুষকে বদলে দেয়। আরিয়ানের ক্ষেত্রেও তাই হলো। সেদিন ক্লাসে তার মন বসলো না। বইটা খোলা, কিন্তু চোখ অন্য কোথাও। মনে শুধু একটাই কথা, সে নির্দোষ, আর সেটা প্রমাণ করতেই হবে।
ক্লাস শেষ হতেই সে বন্ধুদের নিয়ে মাঠের এক কোণায় দাঁড়ালো। আরিয়ান দৃঢ় গলায় বলল, চল, বসে থাকলে হবে না, আজই কিছু একটা করতে হবে। ঠিক আছে, কিন্তু কার কাছে গেলে ফুটেজ পাবো? সরাসরি তো দিবে না। উৎসবের আয়োজন করছিল স্টুডেন্ট কমিটি, ওদের কাছে হয়তো কন্ট্রোল রুমের খবর আছে। চল আগে কমিটির ভাইদের সাথে কথা বলি। তারা তিনজন প্রায় দৌড়ে গেল প্রশাসনিক ভবনের দিকে। করিডোর পেরিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠল ওরা। একজন সিনিয়রকে পেয়ে আরিয়ান থামল। ভাইয়া, একটু কথা ছিল। কি ব্যাপার? কালকের বসন্তের উৎসবের সিসি ক্যামেরার ফুটেজ দরকার ছিল। একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমি প্রমাণ করতে চাই আমি দোষী না। এটা তো সহজে দেওয়া যায় না, এটার জন্য প্রশাসনের অনুমতি লাগে। দেখছিস, বলেছিলাম না সহজ না। তাহলে কার কাছে গেলে হবে ভাইয়া? ওরা ফুটেজ হ্যান্ডেল করে, তবে কারণ জোরালো হতে হবে। কারণ আছে, আমার সম্মানের প্রশ্ন। তারা আবারও ছুটল, আইটি রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় নক করতেই ভেতর থেকে একজন স্টাফ বের হলো। কি চাই? স্যার, একটু সাহায্য দরকার। কালকের উৎসবের ফুটেজটা দেখতে চাই। ফুটেজ কি সিনেমা নাকি যারা তারা দেখানো যাবে? বন্ধুরা একটু অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু আরিয়ান পিছিয়ে গেল না। সে আবারও বলল, স্যার, আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমি প্রমাণ করতে চাই আমি নির্দোষ। প্লিজ একটা সুযোগ দেন। তার গলায় অনুরোধ, কিন্তু চোখে অটল দৃঢ়তা। বন্ধুরা চুপচাপ তাকিয়ে আছে। আজ যেন তার প্রথমবার বুঝলো এই বিষয়টা আরিয়ানের জন্য শুধু ঝগড়া না, এটা তার আত্মসম্মানের লড়াই। আইটি রুমের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান আর তার বন্ধুরা। ঘরের ভিতরে কম্পিউটারের মৃদু শব্দ, মনিটরে আলো জ্বলছে। স্টাফ ভ্রুকুচকে তাকিয়ে আছে, তার চোখে অনিচ্ছা স্পষ্ট। বললাম তো, ফুটেজ এভাবে দেখানো যায় না, প্রশাসনের অনুমতি লাগে। বন্ধুরা হতাশ হয়ে একে অপরের দিকে তাকালো, কিন্তু আরিয়ান পিছিয়ে গেল না। সে এক পা এগিয়ে এসে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, স্যার, আমি কোনো মজা করার জন্য আসিনি। আমার বিরুদ্ধে একটা বাজে অভিযোগ উঠেছে। একজন মেয়ের সামনে আমাকে অপমান করা হয়েছে, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। স্যার, আমি জানি আমি কিছু করি নাই। আপনি যদি ফুটেজটা একবার দেখতে দেন প্রমাণ হয়ে যাবে। আমি শুধু আমার সম্মানটা ফেরত চাই। ঘরে কিছুক্ষণ নীরবতা। স্টাফের মুখের কঠোরতা একটু নরম হলো। স্টাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, শুধু একবার দেখাবো, কিন্তু বাইরে কাউকে কিছু বলবা না। দেখছিস, তোর জেদ কাজ করলো। আরিয়ান কিছু বলল না, তার চোখে এখন মনিটরের দিকে। স্টাফ ফুটেজ চালু করলো। স্ক্রিনে ভিড়, রঙিন পোশাক, কনসার্টের মঞ্চ, ভিডিও এগোতে লাগলো। আরিয়ান আর তার বন্ধুরা মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎ স্ক্রিনে দেখা গেল অহনার তার বান্ধবী দাঁড়িয়ে আছে। তারপর ভিড়ের মধ্যে থেকে একটা লম্বা চওড়া কাঁধের গুন্ডা টাইপের একটা ছেলে ধীরে ধীরে এগিয়ে এলো। তার চেহারায় অসভ্য হাসি, চোখে বেপরোয়া ভাব। সে ইচ্ছে করে ভিড়ের আড়ালে দাঁড়িয়ে অহনার কোমরে হাত দিল, তারপর দ্রুত সরে গেল ও। আর ঠিক সেই মুহূর্তেই ফ্রেমে দেখা গেল আরিয়ান পাশ দিয়ে হেঁটে এসে দাঁড়িয়েছে। তারপরেই অহনা ঘুরে চড় মেরেছে। সব পরিষ্কার। বন্ধু দুই বিস্ময়ে বলল, দেখলি, তুই তো সত্যিই কিছু করিস নাই। ওই ছেলেটা তো একদম গুন্ডা টাইপ, চেহারাই সন্দেহজনক। আরিয়ান চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরে জমে থাকা কষ্ট যেন ধীরে ধীরে সরে যাচ্ছে। আরিয়ান ধীরে বলল, আমি বলেছিলাম আমি কিছু করি নাই। এই ফুটেজের কপি কি পাওয়া যাবে স্যার? অফিসিয়ালি দেওয়া যাবে না, কিন্তু আমি ক্লিপটা তোমার ফোনে রেকর্ড করতে দিচ্ছি, এইটুকুই পারি। ধন্যবাদ স্যার, আপনি আমার বড় উপকার করলেন। ফোন ভিডিও রেকর্ড হয়ে গেল। এখন তার হাতে প্রমাণ, তার চোখে আবার সেই জেদি আগুন, কিন্তু এবার সেটা অপমানের না, শত্রু প্রমাণের। এবার দেখব আপনি কি বলেন আপু। সে মনে মনে বলল। বিকেলের দিকে ক্যাম্পাস একটু ফাঁকা। ক্লাস শেষ, কেউ লাইব্রেরিতে যাচ্ছে, কেউ ক্যান্টিনে বসেছে। অহনা করিডোরের পাশে দাঁড়িয়ে বান্ধবীর সাথে কথা বলছে। মুখে এখনো সেই কঠিন ভাব, মনে হয় সে এখনো ছেলেটাকে ভুলতে পারেনি।
ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো আরিয়ান। তার চোখে আজ অন্যরকম দৃঢ়তা, রাগ নেই, ভয়ও নেই, শুধু এক অদ্ভুত আত্মবিশ্বাস। আরিয়ান শান্ত গলায় বলল, আপনার সাথে একটু কথা ছিল। আমার সাথে কি কথা? আপনাকে কিছু দেখানোর আছে। কি দেখাবে? আর এখানে বলো। এখানে না, একটু আড়ালে চলুন। এই কথা শুনেই অহনার চোখে আবারও আগুন জ্বলে উঠল। সে রাগী কণ্ঠে বলল, তোমার মতো বেয়াদবের সাথে আমি আড়ালে যাব? সাহস তো কম না তোমার। চারপাশে দু একজন তাকাতে শুরু করেছে। আরিয়ান গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি বেয়াদব না, আর সেই প্রমাণটাই দেখাতে চাই। আমি কিছু করি নাই। অনেক একটু থমকালো, কিন্তু মুখ এখনো কঠোরতা। সে কঠিন গলায় বলে উঠল, প্রমাণ? কি প্রমাণ? সেদিনের সিসি ক্যামেরার ফুটেজ। আপনি ভুল করেছেন। আমি চাই আপনি নিজের চোখে দেখেন। সিসি ক্যামেরা? সত্যি? হ্যাঁ, আমি অনেক কষ্টে জোগাড় করেছি, শুধু এটা দেখানোর জন্য যে আমি দোষী না। অনেক কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখে একটু দ্বিধা। বান্ধবীরা ধীরে ধীরে বলল, জানা অহনা, দেখ তো কি দেখাই, যদি সত্যি কিছু না করে থাকে। অহনার বুকের ভেতরে অদ্ভুত একটা ধাক্কা লাগলো। যদি সত্যি সে ভুল করে থাকে, সে গম্ভীর মুখে বলল, ঠিক আছে, কিন্তু এখানেই দাঁড়িয়ে দেখাবা। এক পা এদিক ওদিক করলে ভালো হবে না। আরিয়ান হালকা মাথা নেড়ে ফোনটা অন করলো। স্ক্রিনে ভিডিও চালু হলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সত্য সামনে আসতে শুরু করলো। ফুটেজ চলতে থাকলো। স্ক্রিনে ধীরে ধীরে সব ঘটনা পরিষ্কার হয়ে আসলো। অহনার চোখ বড় হয়ে গেল, মাথায় হাত। মনে হলো কতটা ভুল বোঝা হয়েছিল। সে নিজের ভুল চোখ ঘষে ফেললো। ফিরে তাকালো আরিয়ানের দিকে, চোখে অজানা অনুতপ ভাব। সরি। আমি কথা শেষ হওয়ার আগে আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এসে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অহনা চুপচাপ। হঠাৎ সে অনুভব করলো পুরো ভার্সিটি যেন থমকে গেছে। সব চোখ যেন শুধুই তাদের দিকে। তার বান্ধবী চমকে তাকালো, চোখে যেন রসগোল্লা। অহনার লজ্জা আর হতবাক অবস্থা দেখে একসাথে আরিয়ান ঠোঁট ছাড়তেই বলল, দেখলেন তো, আমি অন্যায় না করে দোষী হতে ভালো লাগছিল না। এবার অন্যায় করেছি, যা খুশি বলুন। অহনা রাগে লাল হয়ে গেছে, মুখে লজ্জার আগুন, কিন্তু কিছু বলতে পারছে না ও। আরিয়ান এক পা পিছিয়ে হেঁটে দাঁড়ালো, চোখে মৃদু হাসি, কিন্তু মুখে কঠিন দৃঢ়তা। এবার বুঝলেন তো আমি কি ধরনের ছেলে? যে ভুল বোঝা মেনে নেবে না, যে সত্য প্রমাণ করার জন্য সব করতে পারে। অহনা শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল, মাথা নিচু, হাত সামনে। আর রাগ আর লজ্জা একসাথে। ভিডিও শেষ হয়ে গেল। আরিয়ান ফোনটা বন্ধ করে হাতে রেখে বলল, ঠিক আছে, এবার আমি চলে যাই। অহনার চোখে অদ্ভুত লজ্জা আর রাগ, মাথাটা হেলানো। চোখে কিছু দেখতে চায় না ও, কিন্তু বুকের ভেতরে যেন আগুন জ্বলে উঠেছে। আরিয়ান ধীরে ধীরে পেছনে হেঁটে চলে গেল। তার বান্ধবী চোখ বড় বড় করে তাকিয়ে বলল, অহনা, ছেলেটা পুরাই আগুন। পুরো ভার্সিটির সামনে তোকে কিস করলো, ভাবা যায়? তুমি তো। অহনা কাঁপছে, মুখে কিছু বলছে না, হৃদয়ে অচল। আরিয়ানের চলে গেলেও তার প্রভাব রয়ে গেছে এখনো। আরিয়ানের বন্ধু আরিয়ানের পাশে দাঁড়িয়ে হেসে বলল, ভাই, এটা কি করলি? সামান্য কোমরে হাত দেওয়ার জন্য রেখে আগুন হয়ে আর এখন সরাসরি ঠোঁটে কিস করলি? কাজ না করে গালি শুনতে ভালো লাগে না, তাই গালি দেওয়ার কারণ দিলাম। বন্ধুরা চুপচাপ। অহনা দূরে দাঁড়িয়ে লজ্জা আর রাগের মধ্যে সব হজম করছে। তার মনে কেঁপে ওঠা লজ্জা আর অজানা আকর্ষণ। সন্ধ্যা নেমে এসেছে। অহনা নিজের ঘরে একা বসে আছে। ঘরটা নিঃশব্দ। দেওয়ালের ঘড়ি টিকটিক শব্দ পর্যন্ত আজ যেন অস্থিরতা লাগছে। সে আয়নার সামনে দাঁড়ালো, ধীরে ধীরে নিজের ঠোঁটে হাত রাখলো ও। মনে পড়তেই শরীর কেঁপে উঠল। সেই মুহূর্তে পুরো ভার্সিটির সামনে হঠাৎ করেই আরিয়ানের ঠোঁট তার ঠোঁটে। অহনা মনে মনে বলল, এমন অনুভূতি হচ্ছে কেন? তার বুকের ভেতরে ধুকপুক শব্দ বাড়তে লাগলো। গাল গরম হয়ে উঠল ওর। সে আবারও ঠোঁটে হাত দিল, যেন এখনো সেই স্পর্শ লেগে আছে ওর। আমি তোকে ঘৃণা করি, তাহলে এই কাঁপুনি কেন? বিছানায় বসে পড়ল অহনা। চুল খুলে দিল ও, মাথা নিচু করে বসে রইল।
আজকের ঘটনাটা তার মাথা থেকে সরছেই না। আরিয়ান যখন বলল, আমি অন্যায় করে দোষী হতে ভালো লাগছিল না, এবার অন্যায় করেছি, যা খুশি বলুন। কথাগুলো বারবার কানে বাজছে। অহনার মনে অদ্ভুত কাঁপন ধরে। অহনা মনে মনে বলল, ও এতটা জেদি কেন? আর আমি কেন কিছু বলতে পারলাম না? তার হাত আবারও ঠোঁটে গিয়ে থামলো। হালকা শিহরণ বয়ে গেল শরীর জুড়ে। আমি কি ভাবছি এসব? সে উঠে জানলার পাশে দাঁড়ালো। বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু তার ভেতরে ঝড় রাগ আছে, লজ্জাও আছে, কিন্তু সেই সাথে অজানা এক অনুভূতি, যেটা সে আগে কখনো অনুভব করেনি। এটা কি শুধু রাগ নাকি অন্য কিছু? পরের দিন ক্যাম্পাসে স্বাভাবিক ব্যস্ততা। কেউ ক্লাসে দৌড়াচ্ছে, কেউ ক্যান্টিনে আড্ডা দিচ্ছে, কেউ আবার গাছতলায় বসে গল্পও করছে। অহনা ধীরে ধীরে করিডোর দিয়ে হাঁটছে। মুখে স্বাভাবিক ভাব আনার চেষ্টা করছে ও, কিন্তু তার চোখে যেন নিজের কথাই শুনছে না। হঠাৎই তার চোখ আড়াল ভেঙে একপাশে চলে গেল। সামনে একটু দূরে দাঁড়িয়ে আছে আরিয়ান, বন্ধুদের সাথে কথা বলছে, মাঝে মাঝে হাসছে। অহনা দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু কিছুক্ষণ পর আবারও তাকালো। বান্ধবী বিষয়টা ধরে ফেলল। বান্ধবী মুচকি হেসে বলল, কি দেখিস রে, প্রেমে পড়লি নাকি? তেমন কিছু না, ওর সাহস দেখছি। সাহস তো কম না, পুরো ভার্সিটির সামনে কিস। খারাপ না কিন্তু, ভালোই, চালিয়ে যা। কি যাতা বলিস জুনিয়র ছেলে? আরে এসব এখন কে দেখে? মনটাই বড়, ভালো লাগলে জুনিয়র সিনিয়র কিচ্ছু আসে যায় নাকি? অহনা মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার ঠোঁটের কোণে অজান্তে হালকা হাসি ফুটে উঠল। চুপ কর তো, অন্য কেউ শুনলে কি ভাববে? ওদিকে আরিয়ান চুপচাপ না। সে বন্ধুদের সাথে কথা বললেও চোখ বারবার এদিকে চলে আসছে, আর চোখে সে লক্ষ্য করছে অহনা তাকাচ্ছে কিনা। বন্ধু হেসে বলল, কিরে, আজ এত চুপচাপ কেন? কিছু না, কেউ একজন আজ খুব আর চোখে দেখছে। ও, তাহলে আগুনে ঘি পড়েছে মনে হয়। দূর থেকে দুই জোড়া চোখ অদৃশ্য খোলা, কেউ সরাসরি তাকাচ্ছে না, কিন্তু দুজনেই জানে তারা একে অপরকে দেখছে। রাগের জায়গাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। ভুল বোঝাবুঝির দেওয়ালে ছোট্ট একটা ফাটল ধরেছে। ক্যাম্পাসের পেছনে গাছতলায় বসে আছে আরিয়ান আর তার বন্ধুরা। দুপুরের রোদ একটু নরম হয়ে এসেছে, চারপাশে হালকা বাতাস, কিন্তু তাদের আড্ডায় আজ অন্যরকম উত্তেজনা। এক বন্ধু হঠাৎই দুষ্টু হাসি দিয়ে বলল, তোকে একটা জিনিস দেখাই। কি? দেখ না আগে। সে ফোন বের করে একটা ভিডিও চালু করলো। আরিয়ান সামনে ঝুঁকে তাকালো। স্ক্রিনে যা ভেসে উঠলো তার চোখে এক মুহূর্তের জন্য বড় হয়ে গেল। ভিডিওটা ঠিক সেই মুহূর্তে, পুরো ভার্সিটির সামনে সে যখন অহনার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়েছিল। চারপাশে শোরগোল, অহনার হতবাক মুখ, সব পরিষ্কার ধরা আছে। আরিয়ান তাড়াতাড়ি ফোনটা বন্ধ করে বলল, এসব কখন করলি? তখনই দেখলাম তুই ইতিহাস বানাচ্ছিস, ভাবলাম রেকর্ড না করলে পাপ হবে। পাগল নাকি, কেউ দেখে ফেললে? আরে ভাই, ভাইরাল করার জন্য না, মজা করে রাখছি। আরিয়ান একটু চুপ করে রইল, তারপর গম্ভীর গলায় বলল, আমার ফোনে পাঠিয়ে দে, তারপর ডিলিট করে দে তোরটা। তুই দিয়ে কি করবি? কাজে লাগবে হয়তো কোনোদিন। তাহলে প্ল্যান বড় কিছু। আরিয়ান আকাশের দিকে তাকালো। তার চোখে অদ্ভুত এক ঝিলিক। সে মনে মনে বলল, আপনি আমাকে ভুল বুঝেছিলেন, আজ বুঝতে শুরু করেছেন, আর একদিন আপনি নিজেই আমার পাশে দাঁড়াবেন। গাছের পাতার ফাঁক দিয়ে রোদ পড়ছে তার মুখে। দিন যায়, একটা দুইটা তিনটা, কিন্তু সময়ের সাথে সাথে বদলে যেতে থাকে কারো কারো মন। ক্যাম্পাসের ওই একই করিডোর, একই সিঁড়ি, একই গাছতলা, সবকিছু আগের মতোই আছে, শুধু বদলে গেছে অহনার ভেতরের অনুভূতি। এখন সে ক্লাসে ঢোকার আগে অজান্তেই চারপাশে তাকায়, কেউ একজন আছে কিনা দেখার জন্য। যেদিন আরিয়ান চোখে পড়ে দিনটা কেমন যেন ভালো লাগে ওর, আর যেদিন দেখা হয় না মনে হয় কিছু একটা নেই, কিছু একটা অসম্পূর্ণ। আমি কেন ওকে খুঁজি? সে নিজেকেই প্রশ্ন করে, কিন্তু উত্তরটা এড়িয়ে যায়। একদিন ক্যান্টিনে বসে বান্ধবীদের সাথে কথা বলছিল, হঠাৎ আরিয়ান পাশ দিয়ে হেঁটে গেল। অহনার বুক ধক করে উঠল, তার চোখে নিজে থেকেই ওর দিকে চলে গেল। বান্ধবী মুচকি হেসে বলল, কি রে, এখনো সাহস দেখছিস নাকি অন্য কিছু?
চুপ কর তো, সব সময় আজে বাজে কথা বলিস। কিন্তু তার ঠোঁটের কোণে যে লুকোনো হাসি সেটা বান্ধবীর চোখ এড়ায় না। রাতে নিজের ঘরে একা বসে আছে অহনা। ঘরের আলো নিভানো, শুধু টেবিল ল্যাম্প চলছে। সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। মনে পড়ছে আরিয়ানের জেদ আর তার চোখের দৃঢ়তা, আর সেই দিনটার কথা। তাহলে কি আমি আরিয়ানকে ভালোবেসে ফেললাম? প্রশ্নটা তার বুকের ভেতরে কাঁপন তোলে। লজ্জা লাগে, আবার অদ্ভুত এক আনন্দও হয়। উফ, আমি কি পাগল হয়ে যাচ্ছি? সে উঠে আয়নার সামনে দাঁড়ায়, নিজের চোখের দিকে তাকায়। ও সেই চোখে আজ রাগ নেই, অভিমানও নেই, শুধু একটা মিষ্টি আলো। সত্যি যদি ভালোবাসি তাহলে বলবো না কেন? হ্যাঁ, কালই বলবো, যা হবার হবে। সিদ্ধান্ত নেওয়ার পর তার মনে হালকা হয়ে গেল। মনে হলো এতদিন যে কথা লুকিয়ে রেখেছিল সেটা আর বুকের ভেতরে আটকে রাখা যাবে না। জানলার বাইরে চাঁদ উঠেছে, আর অহনার মনে এক নতুন ভালোবাসার শুরু। পরদিন সকালটা অহনার জন্য অন্যরকম। আজ তার বুকের ভেতরে অদ্ভুত এক ধুকপুকানি। ক্যাম্পাসে ঢুকতেই সে চারপাশে তাকালো। কেউকে একজন খুঁজছে। দূরে গাছতলার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছিল আরিয়ান। মুখে স্বাভাবিক হাসি, কিন্তু চোখে সেই চিরচেনা দৃঢ়তা। ওনার হাতের তালু ঘেমে উঠল। আজ তাকে বলতেই হবে, আর লুকিয়ে রাখা যাবে না। সে ধীরে ধীরে এগিয়ে গেল। এই, একটু কথা বলার ছিল। আমার সাথে? একটু আড়ালে আসবে? বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল। আরিয়ান শান্ত ভঙ্গিতে বলল, চলুন। ক্যাম্পাসের পেছনের নিরিবিলি জায়গায় গিয়ে দাঁড়ালো দুজন। চারপাশে গাছ, হালকা বাতাস বইছে। অহনার বুকের ভেতরে কাঁপন বাড়ছে। আরিয়ান মৃদু কণ্ঠে বলল, কি কথা? সেদিন তুমি যেদিন প্রমাণ দেখালে, আর আমি অনেক ভেবেছি। তোমাকে যতদিন দেখছি ততদিন বুঝছি তুমি খারাপ না। আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। কথাগুলো বলেই সে চোখ বন্ধ করে ফেলল। মনে হলো বুকের ভেতরে জমে থাকা পাহাড়টা যেন নেমে গেছে। কিছুক্ষণ নীরবতা, তারপর আরিয়ান হালকা হেসে বলল, মনে হয়? হ্যাঁ, মানে ভালোবাসি। আমি তো সেই দিন থেকে অপেক্ষা করছিলাম কবে আপনি এটা বলবেন। মানে? আমি রাজি, অনেক আগেই রাজি ছিলাম। অহনার মুখে অদ্ভুত আলো ফুটে উঠল। লজ্জা আর আনন্দে একসাথে মিশে গেছে। হালকা বাতাসে গাছের পাতাও দুলছে। ভুল বোঝাবুঝি দিয়ে শুরু হওয়ার সম্পর্কটা আজ ভালোবাসার স্বীকারোক্তিতে পৌঁছে গেল। দুজনের চোখে চোখ, নীরবতায় মিশে আছে অগণিত কথা। একটা নতুন গল্পে শুরু হলো আজ। ভুল বুঝি থেকে শুরু হওয়ার সম্পর্কটা এখন একদম অন্য রং নিয়েছে। ক্যাম্পাসে এখন আর তাদের নিয়ে ফিস হয় না। সবাই জানে অহনা আর আরিয়ান এখন একসাথে। করিডোর দিয়ে হাঁটলে দুজন পাশাপাশি হাঁটে। কখনো অহনা একটু সামনে, কখনো আরিয়ান তার ব্যাগটা ধোয়া হাতে নিয়ে পাশে পাশে হাঁটে। বন্ধুরা দেখলে হাসে, শিক্ষকরাও হয়তো বোঝেন এটা সেই বয়স যেখানে চোখের ভাষায় সব বলে দেয়। রাত হলেই শুরু হয় তাদের কথা। মোবাইলের স্ক্রিনের আলো জ্বলে ওঠে। ঘুমাওনি এখনো? তুমি না বললে ঘুম আসে? ঘন্টার পর ঘন্টা কথা, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন, ছোট ছোট ঝগড়া, আবার মিটমাট। কখনো অহনা রাগ করে কেটে দেয়, আবার 5 মিনিট পরেই মেসেজ দেয়, এই যে ম্যাডাম, রাগ শেষ নাকি বাসায় এসে মানাতে হবে? চুপ থাকো, সব সময় মজা পাও। শুক্রবার বিকেলে তারা বের হয়। ক্যাম্পাসের বাইরে ছোট্ট ফুচকারটার দোকানে দাঁড়ায়। আরিয়ান বলল, ঝাল বেশি দিও না ভাই, ও ঝাল খেতে পারে না। আমি পারি, তুমি দেখো না। ফুচকার পানি খেয়ে অহনার চোখে পানি চলে আসে। আরিয়ান হেসে বলল, এই তো বলেছিলাম। তারপর দুজনে একসাথে হেসে ওঠে। কখনো লেকে বসে থাকে, কখনো আইসক্রিম হাতে নিয়ে হাঁটে, কখনো শুধু চুপচাপ বসে থাকে, কিন্তু সেই নীরবতাতে ভালোবাসা ভরা থাকে। পুরো ভার্সিটি এখন তাদের ভালোবাসার সাক্ষী। যে সম্পর্ক শুরু হয়েছিল এক চট দিয়ে, সেই সম্পর্ক এখন হাসি, খুনসুটি আর যত্নে ভরা। এভাবেই কেটে গেল 6 মাস। 6 মাসের অগণিত স্মৃতি, 6 মাসের অভিমান আর মিলন, 6 মাসের গভীর হয়ে ওঠা ভালোবাসা। অহনা মাঝে মাঝে ভাবে, সেদিন যদি ভুল না করতাম তাহলে কি আজ এত সুন্দর কিছু পেতাম? 6 মাসের ভালোবাসা, 6 মাসের হাসি, স্বপ্ন, প্রতিশ্রুতি। কিন্তু সুখের দিনগুলো কখন যে হঠাৎই বদলে যায় কেউ আগে থেকে বুঝতে পারে না। সেদিন বিকেলে অদ্ভুত নীরব ছিল। ক্যাম্পাসের পেছনে সেই
পুরনো জায়গা যেখানে তার প্রথম মনের কথা বলেছিল, অহনা আগে এসে দাঁড়িয়েছিল, মুখে হাসি, ভাবছিল আজ হয়তো কোথাও ঘুরতে যাবে। আরিয়ান ধীরে ধীরে এসে দাঁড়ালো সামনে। আজ তার মুখে কোনো হাসি নেই, চোখে অচেনা কঠোরতা। কি হয়েছে, এত চুপচাপ কেন? আমি আপনার সাথে সম্পর্ক রাখতে পারবো না। কি মজা করো না। মজা না, সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি না। কি বলছো এসব? 6 মাস ধরে যে সম্পর্ক আমাদের, আজ এ কথা বলছো? রাগ থেকে কথা বলেছি এতদিন, একটা জেদ ছিল। এখন মনে হচ্ছে এসব ঠিক হচ্ছে না। আজ থেকে তাহলে এতদিন যা ছিল সব মিথ্যে? সরি। সবকিছু সরি দিয়ে হয়? মানুষের অনুভূতি কি খেলনা? কিছু করার নাই, আমি ভালোবাসি না আপনাকে। অহনার চোখ ভরে উঠল পানিতে, কিন্তু সে কাঁদল না। সে স্বাভাবিকভাবে বলতে লাগলো, তাহলে তোমার চোখ কি মিথ্যা বলে আরিয়ান? যখন তুমি আমার দিকে তাকাও সেখানে কি কিছুই ছিল না? নাটক করলে চোখও মিথ্যা বলে। এই কথাটা ছুরির মতো বিঁধল অহনার বুকে। আজ প্রথমবার সে বুঝলো ভালোবাসা ভাঙার শব্দ কতটা নিঃশব্দ হতে পারে। ঠিক আছে, একদিন তুমি বুঝবে আমি কি ছিলাম, সেদিন আমাকে আর পাবে না। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু আত্মসম্মানটা অটুট। সে ধীরে ধীরে পেছন ঘুরে হাঁটতে লাগলো। চোখের জল গড়িয়ে পড়ল গালে। পেছনে দাঁড়িয়ে রইল আরিয়ান, চোখে অদ্ভুত এক ঝড়, কিন্তু সে ডাকলো না। শেষ হয়ে গেল তাদের অতীত। একটা ভুল বোঝাবুঝি দিয়ে শুরু হওয়া গল্প শেষ হলো ভাঙা হৃদয়ে নীরবতা দিয়ে। অতীত শেষ, রাত গভীর, ঘর অন্ধকার। জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো বিছানার এক কোণে এসে পড়ে আছে। অহনা শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। অতীতে সেই দিনটা বারবার ফিরে আসছে মনে। আরিয়ান ঠান্ডা কণ্ঠ, আমি ভালোবাসি না আপনাকে। হঠাৎই তার বুক ভেঙে কান্না বেরিয়ে এলো, চাপা কান্না, দম বন্ধ হয়ে আসে এক কান্না। তার কাঁধ কেঁপে উঠছে, চোখের জল বালিশ ভিজিয়ে দিচ্ছে। পাশে ঘুমিয়ে থাকা আরিয়ানের ঘুম ভেঙে গেল। সে আধো অন্ধকারে উঠে বসলো। অহনা, কি হয়েছে? সে হাত বাড়িয়ে অহনাকে নিজের দিকে টেনে নিল, জড়িয়ে ধরল শক্ত করে। আরিয়ান উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে জান, কান্না করছো কেন? অহনা আর নিজেকে আটকাতে পারল না। সে আরিয়ানের বুকের উপরে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। কেন সেদিন আমাকে কষ্ট দিলে আরিয়ান? কি দোষ ছিল আমার? তার কণ্ঠটা ভাঙা, প্রতিটা শব্দে জমে থাকা 3 বছরের ব্যথা। সে আবারও কান্না করতে লাগলো। আমি তো তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, তুমি কেন বলেছিলে ভালোবাসো না? আরিয়ান স্তব্ধ হয়ে গেল। তার হাত আবারও শক্ত করে জড়িয়ে ধরল অহনাকে। অহরিয়ান নরম কণ্ঠে বলল, তোমার কোনো দোষ ছিল না জান, একটু না। আমি বুঝতে পারি নাই, নাটক করতে করতে কবে যে তোমাকে এত বেশি ভালোবেসে ফেলেছি। জেদ ছিল, অহংকার ছিল, ভেবেছিলাম দূরে চলে গেলে হয়তো ভুলে যাব, কিন্তু পারি নাই, একদিনও না। তোমাকে ছাড়া আমি কিছুই না অহনা, আমাকে ক্ষমা করে দাও সোনা। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। যেদিন তোমাকে কাঁদতে দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম আমি নিজের সবচেয়ে বড় ভুল করেছি। অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সে জলের ভেতরে আজ একটু শান্তি আছে। তুমি জানো কতটা ভেঙে পড়েছিলাম আমি? ভাবছিলাম আমি তোমার কাছে কিছুই না। তুমি আমার সব কিছু। সেদিনের ভুলের শাস্তি আমি 3 বছর ধরে পেয়েছি, আর কখনো তোমাকে কষ্ট দেব না। অহনা ধীরে ধীরে চোখ বন্ধ করলো। আরিয়ানের বুকের ভেতরে মাথা রেখে নিঃশ্বাস নিল ও। বাইরে রাত নীরব, ভেতরে দুটো হৃদয়ের ভাঙা অংশ ধীরে ধীরে জোড়া লাগলো। ভালোবাসা কখনো সহজ না, কিন্তু সত্যিকারের ভালোবাসা শেষ পর্যন্ত ফিরে আসে। রাতটা একটা অন্যরকম। অতীতের সব ভুল বোঝাবুঝি ভেঙে সত্যটা সামনে এসেছে। অহনা এখনো আরিয়ানের বুকে মাথা রেখে আছে, চোখটা লাল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। আরিয়ান তার চুল হাতে হাত বুলাতে বুলাতে নরম গলায় বলল, জানো, যেদিন দেখলাম তুমি ভাইয়ার হবু স্ত্রী সেদিন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। অহনা চমকে উঠে তাকালো তার দিকে। আরিয়ান গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে বলল, সেই দিন আবারও আশার আলো দেখতে পেল। ভেবেছিলাম আল্লাহ হয়তো আমাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছে, তোমাকে হারিয়ে আবারও ফিরে পাওয়ার সুযোগ। তাই তো জোর করেই বিয়ে করলাম তোমাকে। সবাইকে ভুল বুঝিয়ে নিজের জেদে
কিন্তু এটাই কারণ ছিল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারিনি। অহনার চোখে আবারও ভিজে উঠল, কিন্তু এবার সে হাসছে। তার রাগ আর আজ সত্যি হয়ে গেছে। তুমি একটা পাগল আরিয়ান, এইভাবে কেউ ভালোবাসে? হ্যাঁ, আমি তোমার জন্য পাগল। এক মুহূর্ত নীরবতা, দুজনের নিঃশ্বাস মিশে যাচ্ছে একসাথে। আরিয়ান ধীরে ধীরে অহনার মুখে দুহাত ধরল, তারপর গভীর আবেগে কাছে টেনে নিল ও। তার ঠোঁট ছুঁয়ে গেল অহনার ঠোঁটে, প্রথমে ধীরে, তারপর আরো তীব্র থেকে তীব্র। অহনা কেঁপে উঠল, কিন্তু এবার সে পিছিয়ে গেল না। তার হাত শক্ত করে আঁকড়ে ধরল আরিয়ানের শার্ট। সেও সাড়া দিল সেই চুম্বনে। এটা শুধু চুমু না, এটা ছিল হারিয়ে গিয়ে আবারও ফিরে পাওয়ার অনুভূতি, অভিমান ভাঙার স্বীকৃতি, ভালোবাসার নতুন এক শুরু। আরিয়ান ধীরে ধীরে তাকে আবারও কাছে টেনে নিল। আরিয়ান ফিসফিস করে বলল, এবার আর কখনো তোমাকে ছাড়বো না, মরে গেলেও না। আমিও না। বাইরেতেও তখন রাত গভীর, কিন্তু তাদের জীবনের ভোর হয়ে গেছে। দুজনে ভালোবাসার মানুষ অবশেষে এক হলো। ভোর হতেই আরিয়ান তার ভাইকে খুঁজে সব কিছু সত্যি বলল। সব শুনে আবির আর রাগ করে থাকলো না, সে বাড়ি ফিরে আসলো। পুরো পরিবার এবার খুশি, কারণ দুটি ভালোবাসার মানুষ তো এক হয়েছে।